আরবিসির ভিতরে কি থাকে বলো তো? রেড ব্লাড সেলের ভিতরে কোনো সেলুলার অর্গানেল থাকে? সেলুলার অর্গানেল থাকে না। তাহলে মেইনলি আচ্ছা, তাহলে আরবিসির ভিতরে তোমার যদি আমি বলি আরবিসির কম্পোজিশন বলো, তখন কি কম্পোজিশন বলবা বলো? আরবিসির ভিতরে কি থাকে? ওয়াটার থাকে অবভিয়াসলি। আর কি থাকে? সলিড থাকে। আচ্ছা, ওয়াটার এত বেশি থাকে না, 65% ওয়াটার থাকে। কথা বুঝতে পারছো? মানে অত বেশি না, বাট 65%, ঠিক আছে? আচ্ছা, আর সলিডের মধ্যে কি থাকবে ভাইয়া? সলিডের ভিতরে কি থাকবে চিন্তা করো, বলো, চিন্তা করে বলো কি থাকবে? সেলুলার অর্গানালি নাই, তাহলে কি আছে ভিতরে? আরবিসির ভিতরে কি আছে? হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন থাকবে। নতুন একটা মেয়ে আইসা অ্যান্সার দিয়ে দিতেছে, হ্যাঁ তোমরা আমার এম্বারাস করতেছো, বলতেছে ভাইয়ের স্টুডেন্টরা কি, হ্যাঁ ঠিক আছে, হিমোগ্লোবিন থাকবে। তাহলে দেখো হিমোগ্লোবিন থাকবে আর কিছু আদার্স থাকবে, ওইটা তোমার জানার দরকার নাই। 90%ই হিমোগ্লোবিন থাকবে। একটা ইনফরমেশন তোমার জানতে হবে যে একটা আরবিসিতে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে। অ্যান্সার হলো একটা আরবিসিতে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। কথা বুঝতে পারছো? 29 পিকোগ্রামস অফ হিমোগ্লোবিন থাকে একটা আরবিসিতে। মাধুরীমা তুমি ওকে এখন? ঠিক আছে। 29 পিকোগ্রামস অফ হিমোগ্লোবিন থাকে। তোমার নাম যেন কি ভাইয়া? তোমার ওশান। বানান করো তো। সিম্পল, ইউ হ্যাভ গট কম্পিটিশন। ওর নাম তো জানো তুমি না? একদম অ্যাকচুয়াল ওশা, মানে ওশানই বানান নাকি, মানে সমুদ্রই রাখছে নাম, ভালোই। ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে। তুমি যেহেতু বলছো দেওয়া তো যাবেই। ওটা কি সামিরা? আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা আগাই তাহলে, আসো। আচ্ছা, এখন হিমোগ্লোবিন নিয়ে কথা বলি ভাইয়া। হিমোগ্লোবিন ওয়ার্ডটারে ভাঙো, কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? হিম আর গ্লোবিন। ভাইয়া এটার কি ডিটেলস আমরা পড়ছিলাম বলো তো? আমরা কি পড়ছিলাম হিমোগ্লোবিনের ডিটেলস? আচ্ছা, গ্লোবিন কি জিনিস ভাইয়া বলো তো? গ্লোবিন একটা প্রোটিন। প্রোটিন মানে এটা কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন কীভাবে তৈরি হয় জানো? যখন নাকি তোমরা সেল কেমিস্ট্রি পড়ছিলা, প্রোটিন হইলো এই যে অ্যামিনো অ্যাসিডগুলো এইভাবে লাইগা লাইগা তৈরি হয়। মানে তো সর্বপ্রথম রাইবোজোম থেকে যে প্রোটিনটা তৈরি হয় ওটা এরকম সরল রেখা থাকে। ওটার নাম কি থাকে? প্রাইমারি প্রোটিন অথবা পলিপেপটাইড। পলিপেপটাইড আর প্রোটিনের মধ্যে ডিফারেন্স হলো পলিপেপটাইড কি সরল রেখা থাকে, আর প্রোটিন কি থাকে? ফোল্ডেড। তারপরে ভাই এটা কি হয়? এরকম ফোল্ডেড হয়ে যায়। ফোল্ডেড হয়ে এটা 3D স্ট্রাকচার হয়। এইটাই হলো একটা ফাংশনাল প্রোটিন। এটার টারশিয়ারি প্রোটিন বলে। মাঝখানে আরও একটা স্টেজ আছে, ওটারে বলে সেকেন্ডারি প্রোটিন। কথা বুঝতে পারছো? মানে এক ফোল্ডের বলে সেকেন্ডারি প্রোটিন, আর মাল্টিপল ফোল্ডের কি বলে? টারশিয়ারি প্রোটিন। তো গ্লোবিন একটা টারশিয়ারি প্রোটিন অবভিয়াসলি, কারণ এটা ফাংশন আছে, তাই না? আচ্ছা, আর হিম, হিম কি জিনিস ভাইয়া বলো তো? তোমরা কি পড়ছিলা হিম মানে কি? বলছিলাম কি হিম ইকুয়ালস টু, বলো হিমের ভিতরে কি আছে? হিম ইকুয়ালস টু, হ্যাঁ বলো বলো, আয়রন প্লাস কি বলো? গুড, ভেরি গুড, পোরফাইরিন। মনে আছে তোমাদের কথাটা? পোরফাইরিন হলো একটা অ্যারোমেটিক যৌগ, ওই যে বেনজিন টেনজিনের মতো, বুঝছো? মানে একটা বেনজিন না, মাল্টিপল বেনজিনস বা মাল্টিপল রিং দিয়া এরকম একটা খাঁচার মতো একটা অ্যারোমেটিক যৌগ ক্রিয়েট হয়। কথা কি বুঝতে পারছো? ওকে, আর আয়রনটা কি জানো ভাইয়া? আয়রনটা এই পোরফাইরিন, ধরো পোরফাইরিন হলো একটা মানে কি বলে খাঁচা, হ্যাঁ, বা মাচা যেটাতে বলে মাচা। আর আয়রন অ্যাটমটা মাচার উপরে জাস্ট তুমি প্লেস করছো। কথা বুঝতে পারছো? ওইটারে বলে হিম। অর্থাৎ এই পোরফাইরিন নিছো, খাঁচা নিছো, আর খাঁচার মধ্যে কি প্লেস করছো? আয়রন প্লেস করছো, এটারে বলে হিম। ঠিক আছে, তাহলে ভাইয়া হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন ইজ আ প্রোটিন মেড অফ 4 পলিপেপটাইডস। এটা সেল কেমিস্ট্রির পড়া। এক পলিপেপটাইডের প্রোটিন কোনটা বলো তো? এক পলিপেপটাইডের প্রোটিন লাইসোজাইম। 2 পলিপেপটাইডের প্রোটিন ইন্টেগ্রিন। 3 পলিপেপটাইডের প্রোটিন হলো কোলাজেন। আর 4 পলিপেপটাইডের প্রোটিন হলো হিমোগ্লোবিন। এই 4টা লাইন লেখা ছিল, পড়ছিলা? সেল কেমিস্ট্রিতে ছিল। যাই হোক, এখন আসো প্রোটিন, আসো প্রোটিন হলো কি? এই দেখো গ্লোবিন জিনিসটা নিছো, কিন্তু গ্লোবিন কি হিমোগ্লোবিন না? গ্লোবিন হিমোগ্লোবিন না। তাহলে তুমি এনে কি নিবা? এখানে দেখো কি নিছি আমি, পোরফাইরিন নিছি। এই যে এটা অ্যারোমেটিক যৌগ, দেখছো মাঝখানে একটা স্পেস আছে, হ্যাঁ, একটা খাঁচা, খাঁচার মাঝখানে কি আছে? স্পেস আছে। এই স্পেসের মধ্যে আমি কি দিব ভাইয়া বলো তো? এই স্পেসের মধ্যে আমি কি দিব? আয়রন, Fe2 প্লাস মেটালটা হলো প্লেস করব। এখন এটা কি হয়ে যাবে? এই পোরফাইরিন আর সাথে আয়রন, এখন এটা কি হয়ে যাবে বলো তো?
হিম হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ পোরফাইরিন প্লাস আয়রন ইকুয়ালস টু কি? হিম। এবার এখানে গ্লোবিন আছে, এটা হিম আছে, এই হিমটারে কি করবা? গ্লোবিনের মাঝখানে বসাইবা, তখন এটা কি হয়ে যাব? হিমোগ্লোবিনের একটা ইউনিট। হিমোগ্লোবিনের কয়টা ইউনিট থাকে? কয় পলিপেপটাইডের ভাইয়া? 4টা। তাহলে এটা হলো এক পলিপেপটাইড, বুঝতে পারছো? এরকম 4টা পলিপেপটাইড সেম এরকম সেম 4টা পলিপেপটাইড এনে লাগাবা, হয়ে যাব কি? হিমোগ্লোবিন। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে তোমার যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া হিমোগ্লোবিনে কয়টা আয়রন থাকে, অ্যান্সার কি হবে? কয়টা আয়রন অ্যাটম থাকে, অ্যান্সার কি হবে? 4টা। কয়টা গ্লোবিন চেইন থাকে, অ্যান্সার কি হবে? 4টা। কথা বুঝতে পারছো? কয়টা ইউনিট থাকে, অ্যান্সার কি হবে? 4টা। আমাকে একটু এটা দেখে অ্যান্সার দাও তো। হিমোগ্লোবিনের মধ্যে তুমি তো দেখছো এটা একটা হিমোগ্লোবিন মলিকিউল, হিমোগ্লোবিন মলিকিউলের মধ্যে গ্লোবিনের পরিমাণ বেশি নাকি হিমের পরিমাণ বেশি? তুমি দেখো এখানে পুরো ধরো এটা পুরোটা একটা মলিকিউল, হ্যাঁ? এখন তুমি চিন্তা করো বেশি জায়গা কে দখল করে আসছে, গ্লোবিন নাকি হিম? গ্লোবিন। তাহলে মনে রাখবা হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিনের অনুপাত, হিম ইস টু গ্লোবিন ইকুয়ালস টু কত জানো? গ্লোবিন ইকুয়ালস টু 1:25। কথা বুঝতে পারছো? মানে দেখো হিম হিম যেখানে 1 আছে ওখানে 25 গুণ বেশি কি আছে? গ্লোবিন আছে। বুঝতে পারছো তো? আচ্ছা, পরীক্ষার মধ্যে এটা কিভাবে আসে? এভাবে আসে যে নিচের কোনটি সত্য নয়, বা উইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তারপরে আসে গ্লোবিন ইস হিম ইস টু গ্লোবিন ইকুয়ালস টু, জাস্ট এটা উল্টায় দেয় 25:1। কথা বুঝতে পারছো? তুমি বলো আরে 1:25 এটা তো পড়ছি, আচ্ছা এটা তাহলে সঠিকই, বুঝছো তো? এই জায়গায় ধরা খাও। মনে রাখবা হিম হইলো কম থাকে 1 আর এটা হলো 25, ঠিক আছে? ওকে। আচ্ছা, হিমোগ্লোবিন এইচএইচবি গঠন করতে পরে, এগুলো পরে পড়বো আমরা। 100 ml মেল ব্লাডে কতটুকু হিমোগ্লোবিন থাকে ভাইয়া বলো তো? 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা হলো নর্মাল, হ্যাঁ? নর্মাল হলো তোমার 12 থেকে তোমার কে তো মেলদের হলো 13 থেকে 17 গ্রাম হইলো নর্মাল। কথা বুঝতে পারছো? তো যাই হোক, 100 ml মেল ব্লাডে তোমার কি বলে 15.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর ফিমেল ব্লাডে তার থেকে কি হবে? কম হবে। আমরা বলছিলাম গত ক্লাসে স্টিক টু কিচেন, তাই না? যে এই জিনিসটা বলছিলাম, ঠিক আছে? তারপরে হলো আমরা এরপরে কি হবে? মেল ব্লাডে হলো কি হবে? বেশি হবে। ফিমেল ব্লাডে এর থেকে কি হবে? কম হবে। আমি এটা বুঝাইতেছি, দাঁড়াও এটা বুঝাইতেছি। ফিমেল ব্লাডে এটা হবে 13.5। বাংলাদেশে সবারই না হিমোগ্লোবিন কম থাকে, বুঝছো? বাংলাদেশে কারোরই আমি আপার লিমিটে দেখি নাই, বুঝতে পারছো? ধরো আমার টেস্ট করাইলেও দেখবা হিমোগ্লোবিন কমই আসছে, সবারই হিমোগ্লোবিন কম থাকে। এটা হলো আমাদের ডায়েটে হলো সমস্যা। আমাদের ডায়েটে আয়রন ডায়েট কম থাকে, বুঝতে পারছো? আমরা আয়রন কম খাই। ওরে ফোন রে, শোনো না, 100 ml ব্লাডে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে ভাই বলো তো? তোমার হইলো 15 গ্রাম হইলো মেলের আর 13.5 গ্রাম হইলো ফিমেলের, ঠিক আছে? আচ্ছা, 100 ml ব্লাড মানে কত ডেসিলিটার বলো তো ভাইয়া? 100 ml কত ডেসিলিটার? 1 ডেসিলিটার, জানো? 100 ml হইলো কত ডেসিলিটার? 1 ডেসিলিটার, জানো তো এটা নাকি? আচ্ছা, তাহলে ভাইয়া তুমি এখানে লিখতে পারো না 15.5 গ্রাম পার ডেসিলিটার, কারণ 100 ml ইকুয়ালস টু কি কত ডেসিলিটার? 1 ডেসিলিটার। তাহলে এইটা হইলো ভাইয়া তোমার জানতে হবে, বুঝতে পারছো? যে মানুষের হিমোগ্লোবিনের লেভেল কত? 15.5 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? ওকে। আর এটা হলো 13.5 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? আচ্ছা, ওকে, পার 1 ডেসিলিটার, হ্যাঁ ডেসিলিটার, ওকে। তারপর আসো লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে? দেখো লোহিত রক্তকণিকার কাজ কি বলো তো? আরবিসি এর কাজ কি বলো? আরবিসির ফাংশন কি কি আছে বলো? 1 নাম্বার, হিমোগ্লোবিন কি করে বলো তো ভাইয়া? গ্যাস ট্রান্সপোর্ট করে। কি গ্যাস ট্রান্সপোর্ট করে? অক্সিজেনও ট্রান্সপোর্ট করে, কার্বন ডাইঅক্সাইডও ট্রান্সপোর্ট করে, দুইটাই ট্রান্সপোর্ট করে। অক্সিজেন ট্রান্সপোর্ট হয় অক্সি হিমোগ্লোবিন হিসেবে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় তোমার কি কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে। আমি বলছিলাম ভাইয়া লোহিত রক্তকণিকার প্লাজমা প্রোটিন রক্তের ভিসকোসিটি মেনটেন করে, বলছিলাম প্রথম ক্লাসে। লোহিত রক্তকণিকার প্লাজমা প্রোটিন, আরবিসি এন্ড প্লাজমা প্রোটিনস মেনটেন দ্য ভিসকোসিটি অফ ব্লাড, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো ভাইয়া এটা হলো একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে কি আছে ভাইয়া বলো তো? আরবিসি আছে। আরবিসি বাদে এখানে কি আছে বলো তো ভাইয়া? আরবিসি বাদে এখানে কি আছে? প্লাজমা আছে। কথা বুঝতে পারছো? প্লাজমা আছে, ঠিক আছে? আচ্ছা, আরবিসি বাদে প্লাজমা আছে, ওকে, ঠিক আছে? আরবিসি বাদে হইলো তোমার প্লাজমা আছে। আচ্ছা, এখন শোনো, তোমার যদি কোনো কারণে রক্তে আরবিসি কমে যায় ওই কন্ডিশনটারে কি বলে? ওই কন্ডিশনটারে বলে অ্যানিমিয়া।
বুঝতে পারছো, বা রক্ত শূন্যতা, রক্তে আরবিসি কমে গেলে কি কমে যাবে, হিমোগ্লোবিনও কমে যাবে, বুঝতে পারছো। তো এটাতে বলে অ্যানিমিয়া। অ্যানিমিয়া শব্দটা কিভাবে আসছে ভাইয়া, কোনো কিছুর শেষে যদি তুমি মিয়া কথাটা পাও তুমি বুঝবা এটা হইলো ব্লাডের প্রবলেম। কিসের প্রবলেম ভাইয়া, ব্লাডের প্রবলেম, কথা বুঝতে পারছো। আচ্ছা, আর এ শব্দের অর্থ হইল কি, এ শব্দের অর্থ হইল মানে অ্যাবসেন্ট বা নেগেটিভ, কথা বুঝতে পারছো। আচ্ছা, অ্যাবসেন্ট বা নেগেটিভ বা যেটি বলো তুমি। আচ্ছা ওকে, তাহলে অ্যানিমিয়া শব্দটা হিমা শব্দের একটা হইল লং মানে শর্ট ফর্ম। এন মানে হইল অ্যাবসেন্ট, হিমা মানে কি ভাই বলো তো, হিমা মানে আরবিসি বা রক্ত, কথা বুঝতে পারছো। তাহলে রক্তের পরিমাণ কমে যাওয়া মানে রক্তে আরবিসি কমে যাওয়ার কি বলে ভাই, অ্যানিমিয়া বলে। আচ্ছা, রক্তে আরবিসি বেড়ে গেলে সেটাকে কি বলে বলো তো। আচ্ছা, আরেকটা জিনিস, যখন কমে যদি তোমার কোনো কিছু শেষে তুমি যদি পেনিয়া পাও, ওইটা মানে কমে যাওয়া। পেনিয়া মানে কি ভাই বলো তো, কমে যাওয়া, কথা বুঝতে পারছো। পেনিয়া মানে কি ভাইয়া বলো তো, কমে যাওয়া, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন তুমি একটু দেখো তো ভাইয়া, এখন হলো তুমি বলো, তুমি একটু দেখো অ্যানিমিয়া, এই হলো অবস্থা। এখন তুমি শোনো, আরবিসি রক্তে বেড়ে গেছে, এইটা কি মানে এইটার এই কন্ডিশনটারে কি বলে। তার আগে আমারে বলো, আরবিসি রক্তে বাড়লে এটা কি কোনো ডিজিজ হইতে পারে নাকি না। রক্তে আরবিসি বাড়া এটা কি কোনো খারাপ জিনিস না ভালো জিনিস, হিসাব অনুযায়ী তো ভালো জিনিসই হয়, তাই না। কারণ কি, আরবিসি রক্তে বাড়লে এটার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়বে, রক্তের কি বাড়বে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়বে, তাহলে হিসাবে তো এটা কোনো ডিজিজ হওয়ার কথা না। কিন্তু রক্তে আরবিসি বাড়ারে একটা ডিজিজ বলে, ডিজিজের নাম কি ভাই বলো তো, পলিসাইথেমিয়া, বুঝতে পারছো। রক্তে আরবিসি বাড়ারে কি বলে, পলিসাইথেমিয়া বলে। কিন্তু এই ডিজিজটা কেন কেন এটা খারাপ বলো তো। রক্তে আরবিসি বাড়লে মাধুরিমা বলছে যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়বে, হুইচ ইজ ট্রু। কিন্তু তাও রক্তে আরবিসি বাড়া মানে মাত্রাতিরিক্ত বাড়া কেন খারাপ। ভেরি গুড, দেখো রক্তে আরবিসি যদি অনেক বেড়ে যায় তাহলে ব্লাডের ভিসকোসিটি কি হবে, ভিসকোসিটি মানে বুঝতে পারছো তো, ভিসকোসিটি কি বাড়বে। ভিসকোসিটি যদি বাড়ে তাহলে ব্লাড ফ্লো কি বাড়বে নাকি কমবে বলো। ব্লাড ফ্লো আস্তে আস্তে হবে, স্লাগিশ ব্লাড ফ্লো হবে। স্লাগিশ ব্লাড ফ্লো হইলে তোমার যদিও ব্লাডের মধ্যে অক্সিজেন যতই দাও, স্লাগিশ ব্লাড ফ্লো হইলে ওই ব্লাডটা কি তোমার টিস্যু পর্যন্ত পৌঁছাবে, অক্সিজেন থাকলেও সেটা কি টিস্যু পর্যন্ত পৌঁছাবে, পৌঁছাবে না, কথা বুঝতে পারছো। এই কারণে হইলো খারাপ, ঠিক আছে, এই কারণে হইলো তোমার খারাপ। ওকে, আচ্ছা তাহলে পলিসাইথেমিয়া এটা আমাদের শেষ, পলিসাইথেমিয়াতে শেষ। এবার আসো রক্তে আরবিসি বাফার হিসেবে কাজ করে। আরবিসির যে হিমোগ্লোবিন আছে না ভাইয়া, হিমোগ্লোবিন মাইনাস চার্জ যুক্ত, বুঝছো। হিমোগ্লোবিনের গ্লোবিনের উপরে মাইনাস চার্জ থাকে, প্রোটিন ম্যাক্সিমাম মাইনাস চার্জ যুক্ত। ওইগুলা এইচ প্লাসের সাথে মিলা কি তৈরি করতে পারে ভাইয়া, এইচবি মানে এইচ প্লাসটারে ট্র্যাপ করে ফেলতে পারে, কথা বুঝতে পারছো। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম না যে নাকি এইচ প্লাস সরাই দেওয়া ওকে কি বলে, বাফার বলে, বাইকার্বনেট বাফারের কথা পড়ছিলাম। ওকে, আচ্ছা বাইকার্বনেট হলো ভিতরেও থাকে, মানে আরবিসির ভিতরে থাকে। এগুলো তোমাদের আরও ক্লিয়ার হবে যখন তুমি রেসপিরেশন চ্যাপ্টারে গ্যাস ট্রান্সপোর্ট পড়বা, এটা কোনো সমস্যা নাই। আর ফসফেট বাফার হইলো ভিতরে থাকে। যাই হোক, তুমি জাস্ট হিমোগ্লোবিন বাফারটা এই স্টেজে মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, তারপরে আসো ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে আরবিসি কাজ করে জানো। আরবিসির উপরে অ্যান্টিজেন্স থাকে। আরবিসির উপরে কি থাকে ভাইয়া, অ্যান্টিজেন্স থাকে, মানে বুঝছো আরবিসির উপরে কিছু মার্কার থাকে, কথা বুঝতে পারছো। এই মার্কারগুলোর উপরে ডিপেন্ড করে তোমার ব্লাড গ্রুপ কি হবে। যেমন ধরো তোমার কি ব্লাড গ্রুপ বলো তো, এ পজিটিভ ব্লাড গ্রুপ না। দেখো ওর হইলো কি আছে জানো, আরবিসির উপরে কি অ্যান্টিজেন আছে ভাইয়া বলো তো, এ অ্যান্টিজেন আছে, ঠিক আছে। আর পজিটিভ কখন বলবা জানো, যখন এ অ্যান্টিজেনের পাশাপাশি আরেকটা অ্যান্টিজেন থাকবে, মানে পজিটিভ নেগেটিভ ডিপেন্ড করে আর এইচ অ্যান্টিজেনের উপরে। কি অ্যান্টিজেনের উপরে ভাইয়া, আর এইচ অ্যান্টিজেন। যদি আর এইচ অ্যান্টিজেন থাকে প্রেজেন্ট তখন এটা কি পজিটিভ, আর আর এইচ অ্যান্টিজেন যদি না থাকে তখন এটা কি নেগেটিভ। মানে অ্যাবসেন্ট হলে নেগেটিভ, প্রেজেন্ট হলে পজিটিভ। দেখো ও এ পজিটিভ মানে কি জানো, ওর এ পজিটিভ মানে হলো ওর এ অ্যান্টিজেন আছে আর সাথে কি আছে ভাইয়া বলো তো, আর এইচ অ্যান্টিজেন আছে, কথা বুঝতে পারছো। দুইটাই কোথায় আছে, আরবিসির সারফেসে আছে। দুইটাই কোথায় আছে, আরবিসির সারফেসে মার্কার হিসেবে আসে। আচ্ছা, এ নেগেটিভ হইলে ওর ব্লাড গ্রুপ কি কীরকম দেখাইতো বলো তো ভাইয়া, এ নেগেটিভ হলে কি দেখাইতো, এ অ্যান্টিজেন থাকতো কিন্তু আর এইচ অ্যান্টিজেনটা কি থাকতো না, কথা বুঝতে পারছো। ওকে, তারপরে আসো তোমার বি পজিটিভ মানে কি, বি অ্যান্টিজেন আছে আর সাথে কি আছে, আর এইচ আছে। আর বি নেগেটিভ মানে বুঝছো। আচ্ছা, এ বি পজিটিভ মানে কি ভাই বলো তো, এ বি পজিটিভ মানে ওর আরবিসি সারফেসে সব অ্যান্টিজেন আছে। দেখো এ বি পজিটিভ মানে ওর এও আছে, ওর বিও আছে, এটা হলো বি তাই না, এটা হলো এও আছে বিও আছে, আবার কি আছে ভাই বলো তো,
আর এইচ আছে। আর এ বি নেগেটিভ মানে এ আছে বি আছে কিন্তু কি নাই, আর এইচ নাই। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, আর ও পজিটিভ মানে কি বলতো? ও মানে জিরো। ও বলতে কি বলো? জিরো। ব্রিটিশরা কিন্তু মানে তোমার জিরোরে ও বলে, বুঝছো? 101, ঠিক আছে, তার মানে কি 101, ঠিক আছে। তাহলে ও মানে কি ভাবে বলো তো? জিরো। কথা বুঝতে পারছো? তাহলে তোমার আরবিসির সারফেসে যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ওইটা কি বলে? ও অ্যান্টিজেন, ঠিক আছে। ধরো আমি বললাম ও পজিটিভ ব্লাড গ্রুপ, তার মানে কি জানো? ওর কোনো এ বি অ্যান্টিজেন নাই কিন্তু কি আছে? শুধু আর এইচ অ্যান্টিজেন আছে, দ্যাটস ওয়াই ও হলো ও পজিটিভ। আর ও নেগেটিভ মানে কি ভাবে বলো তো? কোনো অ্যান্টিজেনই নাই। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমার ব্লাডের উপরে কোনো অ্যান্টিজেন নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো হলো তোমার প্রোডাকশন অফ বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন। এটা কি ডিসকাস করা হয়েছে ভাই? আমরা বলছিলাম না লিভারে হইলো আরবিসি ব্রেকডাউন হয়ে কি তৈরি হয় বলো তো? হিম থেকে হিম আর গ্লোবিন, হিম ভাঙে হিমোগ্লোবিন ভাঙে হিম আর গ্লোবিন তৈরি হয়। পরে হিম ভাঙে কি পোরফাইরিন আর আয়রন তৈরি হয়। পরে পোরফাইরিন থেকে কি তৈরি হয় বলো তো? বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিরুবিন কি কালারের ভাই বলো তো? ইয়েলো কালারের। আর বিলিভার্ডিন হলো কি কালারের ভাই বলো তো? গ্রিন কালারের। কথা বুঝতে পারছো? তবে বিলিরুবিন যদি ধরো কোনো কারণে হেপাটোসাইট ফেটে যায়, এগুলো কই তৈরি হয় বলো তো? লিভারে তৈরি হয়। কোনো কারণে যদি লিভার ড্যামেজ হয়, হেপাটোসাইট ফেটে যায়, তখন এই বিলিরুবিনগুলো কই চলে আসে? যাওয়ার কথা ছিল কোথায় বলো তো? এই যাওয়ার কথা ছিল হইলো তোমার ইন্টেস্টাইনে যে তোমার খাবারের সাথে মিক্স হয়ে ইয়েলো কালার দেয়। এই কারণে আমাদের যে ফিসিসগুলো আছে, মল আছে, ওইটার কালার কি হয়? ইয়েলো হয়। কথা বুঝতে পারছো? লিভার থেকে ওইখানে যায়। কিন্তু ভাই কোনো কারণে যদি লিভারের সেল ফাইটা যায় তাহলে তো বিলিরুবিন ওইখানে যাওয়ার আগেই কি ব্যাকফ্লো হয়ে রক্তে বের হয়ে যাবে। রক্তে যদি চলে আসে তখন কি হয়? রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। রক্তে বিলিরুবিনের লেভেল যদি বাড়ে ভাইয়া, তাহলে তোমার রক্তের কালার অনেকটা কি হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে। তোমার সারা গা কি হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে। এই কন্ডিশনটারে আমরা কি বলছিলাম? জন্ডিস বলছিলাম। বুঝতে পারছো? চলো সামনে আগাই, ঠিক আছে। প্রোডাকশন অফ নাইট্রিক অক্সাইড। দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো। ধরো তুমি এক্সারসাইজ করতেছো, হ্যাঁ, ধরো তুমি এক্সারসাইজ করতেছো, তখন ধরো তোমার মাসেলে ধরো তুমি এক্সারসাইজ করতেছো, তখন তোমার মাসেলে অক্সিজেন কি বেশি দরকার না কম দরকার? বেশি দরকার। তো এক্সারসাইজ যখন করবা তখন এই মাসেলে যে ব্লাড ভেসেলটা ব্লাড সাপ্লাই দিতেছে, এইটা কি বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। ধরো এক্সারসাইজ করতেছো, তখন কি করতে হবে? বেশি দিতে হবে। বেশি দিতে হলে তুমি এই ভেসেলটারে কি ভেসো ডায়ালেশন করবা নাকি ভেসো কনস্ট্রিকশন করবা? ভেসো ডায়ালেশন করবা। ভেসো ডায়ালেশন মানে ভেসেলকে কি করা? ডায়ালেট করা। ডায়ালেট মানে বড় মানে লুমেনটার এইভাবে বড় করা। কথা বুঝতে পারছো? তাহলে ব্লাড ফ্লো কি হবে? এটার মধ্যে দিয়া বাড়বে, ঠিক আছে। তাহলে ভাইয়া মনে রাখবা, আরবিসি অ্যাকর্ডিং টু নিড দুইটা কেমিক্যাল প্রডিউস করে। একটা হলো নাইট্রিক অক্সাইড, আরেকটা হলো H2S বা হাইড্রোজেন সালফাইড। দুইটা কেমিক্যাল প্রডিউস করে। নাইট্রিক অক্সাইড হলো ভেসো ডায়ালেশন করে, এটা মনে রাখবা। নাইট্রিক অক্সাইড হলো ভেসো ডায়ালেশন করে, আর H2S হলো কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। H2S হলো কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। কথা বুঝতে পারছো? H2S হলো ভেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, H2S হলো ভেসো কনস্ট্রিকশন করে। গ্রুপে একটা মেসেজ দিই। অনেক ডেভাস্টেটেড অবস্থা, বুঝতে পারছো? তাহলে ভাইয়া দেখো তো ভাইয়া কি অবস্থা। তাহলে ভেসো ডায়ালেশন করে আর কি করে বলো তো? ভেসো কনস্ট্রিকশন করে, ঠিক আছে। ভেসো ডায়ালেশন মানে কি? ভেসো ডায়ালেশন মানে ভেসেলরে কি করা বলো তো? ডায়ালেট করা, ঠিক আছে। ভেসেলরে ডায়ালেট করা। আর ভেসো কনস্ট্রিকশন মানে কখন কনস্ট্রিক্ট করবে ভাইয়া? যখন তুমি রেস্টে আসো, তখন কি বেশি অক্সিজেন দরকার? না। আর যখন তুমি তোমার রেস্টে নাই তখন কি হবে বলো তো? ভেসো ডায়ালেট হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর আসো তোমার যেমন তুমি বুঝতে পারছো যে H2S রিলিজ করলে এটা কি হবে বলো তো? এই যে ভেসো, এটা হলো ডায়ালেশন আর এটা হলো কি? কনস্ট্রিকশন। অ্যাকর্ডিং টু নিড, যেখানে তোমার ব্লাড ফ্লো অক্সিজেন বেশি দরকার ওই অনুযায়ী ও দুইটা কমবে। ইমিউন রেসপন্সে হেল্প করে, এটা খুবই মানে লো। এটা হলো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হইলে করে। দেখো ইমিউনিটি মানে কি? তুমি তোমার বডির নিজের টিস্যুরে চিনো, অন্য বাইরের টিস্যুরে কি বলো তো? চিনো না। কথা বুঝতে পারছো? তাহলে তোমার বডির মানে এমন যদি কোনো টিস্যু তোমার বডিতে এন্ট্রি নেয় যেটা নাকি তোমার বডির নিজের না, তখন ওইটার এগেনস্টে একটা কি হয় বলো তো? ডিফেন্স হয় বডির। এটারে বলে ইমিউনিটি, ঠিক আছে। আরবিসি তুমি যদি বাইরেরটা দাও, ধরো এ পজিটিভ ব্লাড গ্রুপ যাদের, তার রক্তে যদি তুমি বি পজিটিভ দাও, তাহলে বি অ্যান্টিজেনটা ওর জন্য কি ভাইয়া বলো তো? বিদেশি, ফরেন। তখনও বি অ্যান্টিজেনরে কি করে বলো তো? অ্যাটাক করে। তো এইভাবেই হইলো আরবিসি ইমিউনিটিতে রোল প্লে করে। কথা বুঝতে পারছো?
বি অ্যান্টিজেনটারে এ অ্যান্টিজেন অ্যাটাক করে না, আমাদের ডব্লিউবিসি অ্যাটাক করে, বাট ওই যে আরবিসির যে অ্যাটাক করে ওই অনুযায়ী তোমার বলছে যে এটার ইমিউনিটিতে একটা রোল আছে, এটা বলে নাই যে ও মানে ইমিউনিটি হলো দেয়, বুঝতে পারছো, বাট ওর ইমিউনিটিতে কি আছে, একটা রোল আছে, বুঝতে পারছো, জাস্ট এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে, ওকে, আর এটা ফ্রি রেডিক্যাল লাগবে না। আচ্ছা এবার আসো, দুইটা কন্ডিশনে আরবিসি বাড়ে, একটা হলো প্রেগনেন্সি। কেন প্রেগনেন্সিতে আরবিসি বাড়ে বলো তো? প্রেগনেন্সিতে যখন বাচ্চা বাচ্চার কিডনি তৈরি হয়, মানে মায়ের পেটে থাকা অবস্থায় যখন কি হয়, বাচ্চার কিডনি তৈরি হয়, তখন কিডনি থেকে কি রিলিজ হয়, এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। কিডনি থেকে যদি এরিথ্রোপয়েটিন রিলিজ হয়, তাহলে এই বাচ্চার কিডনির যে এরিথ্রোপয়েটিনটা আছে এটা কি মায়ের ব্লাড সার্কুলেশনে আসবে, তখন মায়ের আরবিসির পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে প্রেগনেন্সিতে হলো আরবিসি বাড়ে, এক নাম্বার। দুই নাম্বার হলো এক্সারসাইজের সময় আরবিসি বাড়ে। এক্সারসাইজের সময় আরবিসি কেন বাড়ে ভাইয়া বলো তো? এক্সারসাইজের সময় আরবিসি কেন বাড়ে? দেখো তুমি এক্সারসাইজ করতেছো, তার মানে তোমার বডিতে তোমার রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়তেছে ধীরে ধীরে নাকি কমতেছে, চিন্তা করো। তুমি এক্সারসাইজ করতেছো, তার মানে তোমার বডিতে এই বিক্রিয়াটা কি বেশি হইতেছে না কম হইতেছে বলো তো? গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়ালস টু তোমার কি বলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি, তাই না? সমতাকরণ করলাম না, তোমার এই বিক্রিয়াটা কি বেশি হইতেছে না কম হইতেছে? বেশি হইতেছে। এই বিক্রিয়াটা ভাই এক্সারসাইজের সময় কি তৈরিতে ইউজ হয়, এটিপি তৈরিতে ইউজ হয়, এনার্জি যেটা দিয়ে আমরা করি। এখন বলো তো এই বিক্রিয়া যত হবে অক্সিজেনের পরিমাণ তত কি হবে, কমবে, কারণ তুমি অক্সিজেন ইউজ করে ফেলতেছো, কথা বুঝতে পারছো? অক্সিজেন এখানে কি করে ফেলতেছো, ইউজ করে ফেলতেছো, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তত কি রক্তে বাড়বে। আমার কি কথা বুঝতে পারছো কিনা বলো? রক্তে অক্সিজেনের পরিমাণ কমা কি বলে জানো? হাইপো মানে কি বলো তো ভাইয়া, বেশি না কম? হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হাইপো অক্সিয়া, এটার শর্ট ফর্ম করে লিখলে কি হয়, হাইপক্সিয়া। তাহলে রক্তে অক্সিজেন কম থাকারে কি বলে ভাই বলো তো, হাইপক্সিয়া বলে, কথা বুঝতে পারছো? ওকে, রক্তে অক্সিজেন কম থাকারে বলে হাইপক্সিয়া। তাহলে ভাইয়া তুমি যখন এক্সারসাইজ করো তখন কি তোমার বডিতে হাইপক্সিয়া হয় নাকি হয় না? অ্যান্সার হলো হয়, কারণ কি এক্সারসাইজের সময় এই বিক্রিয়াটা হয়, গ্লুকোজ প্লাস অক্সিজেন, মানে আমরা গ্লুকোজও বার্ন করতে থাকি আর অক্সিজেনও কি ইউজ করতে থাকি, ইউজ করলে অক্সিজেন কি হবে, কমবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে হাইপক্সিয়া হয়। এই হাইপক্সিয়া হলো কিডনির জন্য একটা ট্রিগার, কথা বুঝতে পারছো? হাইপক্সিয়া কি কিডনির জন্য একটা ট্রিগার। বডির সব জায়গায় তো হাইপক্সিয়া হয়, কিন্তু কিডনির কোষে হাইপক্সিয়া হওয়াটা সিগনিফিকেন্ট, কথা বুঝতে পারছো? মানে বডির সব জায়গায় তো ব্লাড সার্কুলেশন অক্সিজেন কমা মানে কি, ব্লাড তো বডির সব জায়গায় যায়, তো সব জায়গায় হলো হাইপক্সিয়া হয়, অর্থাৎ অক্সিজেন লেভেল কমে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন অক্সিজেন লেভেল যদি কমে, তাহলে হাইপক্সিয়া যদি অক্সিজেন লেভেল কমে তাহলে কি হবে ভাই বলো তো? অক্সিজেন লেভেল কমলে সেখানে হলো কিডনির সেলগুলো কি অক্সিজেন সেন্সিটিভ এবং ওরা এরিথ্রোপয়েটিন রিলিজ করবে, কথা বুঝতে পারছো? ওরা এরিথ্রোপয়েটিন রিলিজ করবে, আর কেউ তো এরিথ্রোপয়েটিন রিলিজ করতে পারে না, তাই ওরা হইলো হাইপক্সিয়েটেড হওয়া সিগনিফিকেন্ট। এরিথ্রোপয়েটিনের কাজ কি তুমি জানো? এটা বোন ম্যারোতে যাবে, তাই না? বোন ম্যারোতে গিয়ে যে স্টেম সেলগুলো আছে ওইগুলোর কি করবে বলো তো? আরবিসিতে প্রডিউস করে, এরিথ্রোব্লাস্ট এরিথ্রোসাইটে প্রডিউস করবে, তখন তুমি দেখবা তোমার রক্তে কি বাড়তেছে ভাই বলো তো? আরবিসি বাড়তেছে। আমার কি কথা বুঝতে পারছো? রক্তে আরবিসি বাড়লে তোমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কি আবার বাড়বে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়লে তখন হাইপক্সিয়াটা কিছু কি হবে, কম হবে। আমার কি কথা বুঝতে পারছো? এবং দেখবে এক্সারসাইজের সময় আমাদের কি রেসপিরেশনও কি বাড়ে, কারণ কি আমরা ওই যে যেতটুকু আরবিসি বাড়াইছি ওইগুলোর কি করতে চাই বলো তো? অক্সিজেন দিতে চাই। আমার কি কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? আরেকটা কন্ডিশনে হইলো তোমার আরবিসি বাড়ে, আরেকটা কন্ডিশনে টেম্পোরারিলি আরবিসি বাড়ে, সেটা হলো হাই অল্টিটিউড। হাই অল্টিটিউড, হাই অল্টিটিউড মানে বুঝছো ভাইয়া বলো তো? মানে তুমি ধরো পাহাড়ে উঠছো, পাহাড়ে উঠলে তোমার রক্তের মধ্যে আরবিসির পরিমাণ কিছুটা বাড়ে, এটার কারণ কি বলো তো? পাহাড়ে উঠলে আরবিসির পরিমাণ কিছুটা বাড়ে রক্তে, কারণ কি? দেখো তুমি যখন পাহাড়ে উঠছো তোমার এই সারফেস লেভেলে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার হইলো কত? 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? আচ্ছা, তুমি যত ভাইয়া উপরে উঠতে থাকবা তোমার এই প্রেশারটা তত কি হইতে থাকবে, কম হইতে থাকবে, তাই না? তার মানে কি তুমি যত উপরে উঠবা তোমার অক্সিজেন তত কি পাবা, কম পাবা, কথা বুঝতে পারছো? এখন তুমি ধরো পাহাড়ে আসো, এখন পাহাড়ে ওই ওই লেভেলে উপরের লেভেলে পাহাড়ে থাকা অবস্থায় তুমি কি এইখানের মতো অক্সিজেন এত অ্যাভেলেবল পাইতেছো না, তাহলে পাহাড়ে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি কি কম, তাহলে ওই কম অক্সিজেনের ইউজ করার জন্য তোমার কি লাগবে, বেশি আরবিসি লাগবে। আমার কি কথা বুঝতে পারছো? কারণ ওইখানেও তুমি যদি থাকো তাহলে তো ওইখানেও তোমার হাইপক্সিয়া হইতে পারে রক্তে, কারণ কি তোমার অক্সিজেন কি উপরে কম আছে। তো আমরা জানি হাইপক্সিয়া হইলে কি হয়,
এরিথ্রোপয়েটিন রিলিজ হয়, এরিথ্রোপয়েটিন রিলিজ হলে কি হয়, আরবিসি বাড়ে। আমার কি কথা বলছে, হাই অল্টিটিউডেও আরবিসি বাড়ে। আচ্ছা ওকে, হাই অল্টিটিউড। আচ্ছা তোমার একটা কোয়েশ্চেন আসছিল, এটা কোন একটা ইউনিভার্সিটি জানি, তোমার কি লেখছে যে পানি সারফেসে পানি 100 ডিগ্রি সেলসিয়াস হইলো টেম্পারেচারে হইলো বয়েল হয়। আচ্ছা কত মিটার উপরে জানি নিচে, 100 মিটার না কত মিটার উপরে একটা পাহাড় আছে, ওইখানে পানি নিচে, ওইখানে কি 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হবে কিনা? বয়েল কি তাহলে বেশি টেম্পারেচার হবে নাকি কম টেম্পারেচারে হবে? কম টেম্পারেচারে হবে। গুড, ভেরি গুড। এটা হলো একটা তোমার ইয়ে আছে না তোমার গ্যাস, তোমরা কি গ্যাসের চ্যাপ্টার পড়ছো? ওই যে কি বলে গ্যাস বয়েলস ল এগুলো পড়ছো? আচ্ছা এগুলোর মধ্যে তুমি দেখবা একটা তোমার ইয়ে আছে কি বলে প্রেশার, মানে প্রেশার সমানুপাতিক টেম্পারেচার, এরকম একটা সূত্র আছে, কথা বুঝতে পারছো? তো প্রেশার সমানুপাতিক টেম্পারেচার মানে কি, দেখো নিচে হইলো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার কি বেশি, তাহলে হইলো যে বাতাসটা হইলো পানির মলিকিউলগুলোর উপরে উঠতে হবে বয়েল হইতে হলে, তাই না? তাহলে ওই প্রেশার দিয়ে ওই পানির মলিকিউলগুলোর উপর রাখে, তাই ওদের হইলো বয়েল হইতে বেশি হিট লাগে, বুঝছো? কিন্তু 100 মিটার উপরে কিন্তু অত বেশি প্রেশার কি নাই। যেহেতু অত বেশি প্রেশার নাই, তাহলে পানির মলিকিউলগুলো ইজিলি উপরে উঠতে পারে, কারণ বাতাস উপরে কি আছে, বাতাসের প্রেশার কি আছে বলো তো, কম আছে, কথা বুঝতে পারছো? এইটাই আর কি। যাই হোক, এখন আসো স্টেজেস অফ প্রেগনেন্সি, বলো তো প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি স্টেজ না কত মাস আমরা মায়ের গর্ভে থাকি? এটা তো মুখস্থ হয়ে গেছে, বুঝছো না? এটা তো তোমার মুখস্থ হয়ে গেছে, কিছু হইলেই তো ধরো এই খোটা দেয়। হ্যাঁ আম্মুদের কি আর কোনো খোটা আছে? হ্যাঁ ঠিক আছে। আমার তোমার হইলো 3টা কার্ড হইলো বাংলাদেশে অনেক চলে। হ্যাঁ, 1 নাম্বার হইলো ভিকটিম কার্ড, বুঝতে পারছো? 2 নাম্বার হইলো মম কার্ড, মানে যেটা মা হ্যাঁ তুমি ধন ধরবা আর্গুমেন্টে পারতেছে না বা করতেছে না, তখন শুরু করবো, হ্যাঁ এখন তো তোমার আর এটা আমার দরকার নাই, ঠিক আছে? ছোটোবেলা থেকে যখন বড় করছিলাম তখন তো আর এত এরকম ছিল না, এখন হঠাৎ করে কি হয়ে গেছে, এইগুলা শুরু করে। এটা এই কথা কইলে তুমি আর পরে আর কোনো আনসার নাই তোমার, কি অ্যান্সার দিবা তুমি? হ্যাঁ আচ্ছা, এরপরে ম্যাক্সিমাম হলো কান্নাকাটি শুরু করে দেয়, বুঝতে পারছো? এইটাই। তারপরে মম কার্ড, আর লাস্টে হইলো বাংলাদেশ কার্ড, বুঝছো? বাংলাদেশ কার্ড মানে বাংলাদেশে এইটাই হয়, কথা বুঝতে পারছো? এইটাই, ঠিক আছে। এখন আসো স্টেজেস অফ প্রেগনেন্সি। 9 মাস আমরা মায়ের গর্ভে থাকি। এই যে 9 মাসে 3 ভাগে ভাগ করা হয়, তাহলে 9 মাসে যদি 3 ভাগে ভাগ করো ভাইয়া, তাহলে কত মাস হয়? 3 মাসের 3টা সেগমেন্ট হয়। প্রথম সেগমেন্টে বলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড সেগমেন্টে বলে কি বলো তো, সেকেন্ড 3 মাসে বলে সেকেন্ড ট্রাইমেস্টার, আর লাস্ট 3 মাসে কি বলে, থার্ড ট্রাইমেস্টার। আমার কথা বুঝতে পারছো ভাই, বলো তো? আচ্ছা মনে রাখবা, ফার্স্ট ট্রাইমেস্টারে আরবিসি কই থেকে প্রডিউস হয়? তোমার কাছে কোশ্চেন দিলাম, ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসে কি কোনো বোনস ফর্মেশন হয়, কোনো বোন ম্যারো থাকে? তাহলে আরবিসি কই থেকে প্রডিউস হবে? অ্যান্সার হলো ফার্স্ট ট্রাইমেস্টারে তেমন কোনো অর্গান হইলো তোমার গ্রো করে না, তাই না? মায়ের পেটে থাকা অবস্থায় ফার্স্ট ট্রাইমেস্টারে তেমন কোনো অর্গান গ্রো করে না। কি গ্রো করে জানো? কুসুমথলি, মানে ইয়োক স্যাক, কথা বুঝতে পারছো? এই ইয়োক স্যাক থেকে আরবিসি প্রডিউস হয় কখন ভাইয়া বলো তো? ফার্স্ট ট্রাইমেস্টারে ইয়োক স্যাক থাকে একটা মানুষের, বুঝছো? কুসুমথলি থাকে, ইয়োক স্যাক, বুঝছো? এই ইয়োক স্যাক থেকে, কারণ কি কোনো অর্গান নাই, ঠিক আছে। সেকেন্ড ট্রাইমেস্টারে ভাইয়া লিভারটা অনেক ম্যাচিওর হয়, বুঝতে পারছো? তখন লিভার থেকে আরবিসি প্রডিউস হয়, অর্থাৎ লিভারের যে স্টেম সেল আছে ওইটা থেকে আরবিসি প্রডিউস হয়, ঠিক আছে? লিভার থেকে আরবিসি প্রডিউস হয়, ওকে। আচ্ছা তারপরে কি থার্ড ট্রাইমেস্টারে কি হয় ভাইয়া বলো তো? থার্ড ট্রাইমেস্টারে বোন তৈরি হয়, এরপর বোন ম্যারো থেকে প্রডিউস হওয়া শুরু হয়। তাহলে দেখো 3টা ট্রাইমেস্টারে 3 জায়গা থেকে প্রডিউস হয়, একটা হলো ইয়োক স্যাক, একটা হলো কি লিভার, আরেকটা হলো কি ভাইয়া বলো তো? বোন ম্যারো। হ্যাঁ বোন ম্যারো, লিভার, আর হলো ইয়োক স্যাক, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, এখন আমাদের আরবিসি শেষ, তাহলে এটা মনে থাকবে তো ভাইয়া, ইয়োক স্যাক, লিভার, আর কি বোন ম্যারো। লিভার হলো সেকেন্ড ট্রাইমেস্টার মানে কি 4th মান্থ থেকে 6th মান্থ, ঠিক আছে, ওকে। এবার আসো আমরা হোয়াইট ব্লাড সেল পড়বো, শ্বেত রক্তকণিকার কালার কি হোয়াইট? অ্যান্সার হইলো না, এটার কালার ট্রান্সপারেন্ট বা কালারলেস, কথা বুঝতে পারছো? কিন্তু এটারে হোয়াইট ব্লাড সেল বলে আর কি, তাই হোক। এখন এটা হলো ভাইয়া কি মোবাইল ডিফেন্সিভ ইউনিট, এগুলো কিছু এমসিকিউ। মোবাইল ডিফেন্সিভ ইউনিট মানে কি, এরা কি মুভ করতে পারে নাকি না? অ্যান্সার হলো মুভ করতে পারে এবং ডিফেন্স দেয়, তাই না? মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ওকে।
আর এরপরে কি ভাই বলো তো, এটা হলো ফ্যাগোসাইটোসিস করে আর হলো কি মাইক্রোঅর্গানিজম কিল করে। এখন শোনো ফ্যাগোসাইটোসিস কে করতে পারে জানো, ধরো একটা কোষ এর যদি সিউডোপড থাকে তখন এটা মুভ করতে পারে আর হলো ফ্যাগোসাইটোসিস করতে পারে। হোয়াট ইজ সিউডোপড ভাইয়া বলো তো, সিউডোপোডা মানে কি বলো তো, সিউডোপোডা মানে কি, ভাঙ্গো ভাঙ্গো, পোডা মানে কি ভাইয়া বলো, এই ঘাস ফড়িং পড়ছো, পোডা মানে পা, গুড। আর সিউডো মানে কি বলো, সিউডোসিলম মানে কি ফলস, তাহলে সিউডোপোডা মানে কি ভাইয়া ফলস ফিট। কথা বুঝতে পারছো? এখন শোনো ফলস ফিট যে পড়ছো এটার সিউডোপড কেন বলতেছে, কারণ ইট অ্যাক্টস লাইক আ ফিট, লুকস লাইক আ ফিট বাট ইজ নট আ রিয়াল ফিট। কথা বুঝতে পারছো? এই যে এটা বুঝতে পারছো এই পার্টটা, হ্যাঁ আচ্ছা। যাদের ভাইয়া সিউডোপোডা থাকে অ্যামিবার মতো তারা কি এভাবে মুভ করতে পারে না, এটাকে বলে অ্যামিবয়েড মুভমেন্ট। কথা বুঝতে পারছো? যাদের সিউডোপোডা থাকে তারা কি করতে পারে ভাইয়া, মুভ করতে পারে, মানে বুঝছো তো, এই যে এইভাবে এইভাবে চলতে পারে, বুঝতে পারছো? ওকে, অ্যামিবার মতো। ওকে আচ্ছা, 2 নাম্বার হলো যাদের সিউডোপড থাকে তারা কি করতে পারে জানো, ধরো এইখানে একটা ব্যাকটেরিয়া আছে, এইখানে একটা ব্যাকটেরিয়া আছে, তাহলে ওর এইখানে একটা সিউডোপড এইখানে একটা আছে, দুইটা ঘিরাকে ব্যাকটেরিয়ারে এনগালফ করতে পারে না। কথা বুঝতে পারছো? এই এনগালফমেন্টের কি বলে ভাই বলো তো, ফ্যাগোসাইটোসিস। মনে রাখবা ডব্লিউবিসি তোমরা অনেক টাইপের পড়বা, নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, ঠিক আছে, লিম্ফোসাইট আর হলো ম্যাক্রোফেজ। কিন্তু ভাইয়া কিন্তু ফ্যাগোসাইটোসিস সবাই করতে পারে না, শুধুমাত্র 2 জন ফ্যাগোসাইটোসিস করতে পারে। কে কে ফ্যাগোসাইটোসিস করতে পারে? অ্যান্সার হলো নিউট্রোফিল আর হলো মনোসাইট অথবা ম্যাক্রোফেজ। মনোসাইট আর ম্যাক্রোফেজ একই জিনিস, এটা তোমরা বুঝবা একটু পরেই। মনোসাইট আর ম্যাক্রোফেজ কী জিনিস ভাই বলো তো, একই জিনিস। তাহলে নিউট্রোফিল আর মনোসাইট আর ম্যাক্রোফেজ এই দুজনই শুধু ফ্যাগোসাইটোসিস করতে পারে। তাহলে আমি যদি ভাই তোমার কোশ্চেন করি যে তাহলে কার কার সিউডোপড আছে, তখন তুমি অ্যান্সার কি দিবা, নিউট্রোফিল আর মনোসাইট। আমার কি কথা বুঝতে পারছো? কারণ সিউডোপড ছাড়া ও কি করতে পারবে না, ইনগালফ করতে পারবে না। আমার কি কথা বুঝতে পারছো? আমি যদি তোমার কোশ্চেন করি ভাই অ্যামিবয়েড মুভমেন্ট কে কে করতে পারে, তুমি অ্যান্সার কি দিবা, নিউট্রোফিল আর মনোসাইট। কারণ কি, সিউডোপড। কথা বুঝতে পারছো? তাহলে সিউডোপড থাকলে কি করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে আর কি করতে পারে, মুভ করতে পারে। ঠিক আছে, ওকে চলো এবার সামনে যাই, হোয়াইট ব্লাড সেল নিয়ে সামনে যাই। ওকে চলো এবার আসো, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল 2 প্রকার, ডব্লিউবিসি 2 প্রকার, একটা হলো ভাইয়া গ্র্যানিউলোসাইট, একটা হলো অ্যাগ্র্যানিউলোসাইট। আমাকে বলো তো ভাইয়া গ্র্যানিউলোসাইটের মধ্যে কি থাকবে, গ্র্যানিউল থাকবে। গ্র্যানিউল মানে কি ভাইয়া বলো তো, দানা। গ্র্যানিউল মানে কি দানা, তাই তো। আর অ্যাগ্রানুলোসাইট মানে কি, এ মানে কি অ্যাবসেন্ট, অ্যাগ্রানুলোসাইট মানে ওর সাইটোপ্লাজমে কোনো কি থাকবে না, গ্র্যানিউল বা দানা থাকবে না। আমার কি কথা বুঝতে পারছো? গ্র্যানুলোসাইট চিনার ওয়ে হলো এগুলা শেষে হলো কি থাকে জানো, ফিল থাকে। এগুলো শেষে কি থাকে, ফিল থাকে। যেমন নিউট্রোফিল কি, গ্র্যানুলোসাইট, ইওসিনোফিল কি, গ্র্যানুলোসাইট, আর হলো বেসোফিল কি, গ্র্যানুলোসাইট। কিন্তু আমি যদি বলি লিম্ফোসাইটের শেষে কি ফিল আছে, নাই, তাহলে ও কি গ্র্যানুলোসাইট না, ও গ্র্যানুলোসাইট না। তাহলে ভাইয়া দেখো গ্র্যানুলোসাইট কারা, যাদের হইলো শেষে কি থাকবে ভাইয়া বলো তো, ফিল পাবা। আমার কথা বুঝতে পারছো? এগুলো কি জিনিস আমি বলতেছি, ইওসিনো, বেসো, নিউট্রো, এগুলো কি জিনিস বলতেছি। আর অদানাদার মানে কি, যেগুলো শেষে তুমি কি পাবা না বলো তো, ফিল পাবা না, যেমন মনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা চলো আমরা একটা জিনিস ওয়ার্ডটা পড়ি, এই ওয়ার্ডটার নাম কি ভাইয়া বলো তো, লিউকোপয়েসিস। লিউকোপয়েসিস মানে কি, পয়েসিস শব্দের অর্থ কি ভাইয়া বলো তো, প্রসেস অফ প্রোডাকশন, তাই না? যেমন এরিথ্রোপয়েসিস কি প্রডিউস করে, আরবিসি। থ্রম্বোপয়েসিস কি প্রডিউস করে, মাসফি প্লাটিলেট। তাহলে লিউকোপয়েসিস কি প্রডিউস করবে, লিউকোসাইট কি জিনিস মাধুরিমা, ডব্লিউবিসি, তাই না? তাহলে লিউকোপয়েসিস হলো প্রসেস অফ প্রোডাকশন অফ ডব্লিউবিসি। আমি যদি বলি ভাইয়া, তাহলে ভাইয়া বলো তো লিউকোপয়েসিস হলো প্রসেস। আচ্ছা আমি যদি বলি ভাইয়া নিউট্রোপয়েসিস, তার মানে কি, নিউট্রোফিল প্রডিউস করতেছে। কথা বুঝতে পারছো? ঠিক আছে আচ্ছা। ও আচ্ছা, তোমরা কি এটা লিখতেছিলা, আটকাই গেছিলা, লেখো। আচ্ছা কি লিখছো, গ্র্যানুলোসাইট। আচ্ছা সমস্যা নাই, এটা পরে পরে আসে। আচ্ছা দেখো এখন আসো, যে কোনো ব্লাড সেল যেটাই হোক, যে কোনো সেল কই থেকে আসে ভাইয়া বলো তো, স্টেম সেল থেকে আসে। তাহলে দেখো এখানে স্টেম সেল, বোন মেরো হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক মানে কি ভাইয়া, হেমাটো মানে কি রক্ত, পয়েসিস পয়েটিক মানে কি ভাইয়া বলো তো, প্রোডাকশন। তাহলে হেমাটোপয়েটিক স্টেম সেল মানে যেই স্টেম সেলটা কি প্রডিউস করে, রক্ত প্রডিউস করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে স্টেম সেল আছে, আমরা স্টেম সেল নিয়ে আলাপ করছিলাম, অনেক আলাপ করছিলাম না। স্টেম সেলের উপরে তোমার কি, যদি যেই কেমিক্যাল আইসা লাগে এরপরেও কি হয়, ব্লাস্ট হয়, তারপরে কি হয়, সাইট হয়। আগের ক্লাসে ভাই আমরা আলাপ করছি, বুঝতে পারছো? যাই হোক, এখন দেখো যদি কোনো কারণে স্টেম সেলের উপরে মনোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল আইসা লাগে, তাহলে কি এটা মাইলোব্লাস্ট হবে না, এটা কি হবে ভাইয়া বলো তো, এটা হলো মনোব্লাস্ট হবে।
মোনোব্লাস্ট থেকে তারপরে কি হবে ভাই বলতো মনোসাইট। যদি লিম্ফোব্লাস্ট প্রোডিউসিং কেমিক্যাল এসে লাগে তাহলে এটা কি হবে লিম্ফোব্লাস্ট থেকে কি হবে ভাই লিম্ফোসাইট। তারপরে ভাই স্টেম সেলের ভাই এটার উপরে যদি তোমার কোনো কি বলে মায়ালোব্লাস্ট প্রোডিউসিং মায়ালো মানে কি জানো এগুলো হইলো সব দানাদার তৈরি করে। তাহলে মায়ালোব্লাস্ট মানে কি এখান থেকে সব গ্র্যানুলোসাইট প্রডিউস হবে। গ্র্যানুলোসাইট কি আছে ভাই নিউট্রোফিল বেজোফিল ইওসিনোফিল অ্যাকর্ডিং টু নিড। এখানে যেই কেমিক্যাল নিউট্রোফিল প্রডিউসিং কেমিক্যাল এসে লাগলে নিউট্রোফিল, ইওসিনোফিল প্রডিউসিং কেমিক্যাল এসে লাগলে কি ইওসিনোফিল বেজোফিল। আমি বলছি স্টেম সেলের উপরে ভাই স্টেম সেল কোন কোষে কনভার্ট হবে এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন কেমিক্যাল আইসা এর উপরে বসতেছে। যেমন স্টেম সেলের উপরে এরিথ্রোপয়েটিন আইসা বসলে ও কিসে কনভার্ট হয় আরবিসিতে কনভার্ট, থ্রম্বোপয়েটিন আইসা বসলে ও কিসে কনভার্ট হয় প্লাটিলেট না, ও মেগাক্যারিওসাইটে কনভার্ট হয়। এরপরে মেগাক্যারিওসাইট ভাঙা কি তৈরি হয় প্লাটিলেট তৈরি হয়। এটা আগের ক্লাসে বলছিলাম কিন্তু মেগাক্যারিওসাইটের টুকরা হয়ে কি হয় প্লাটিলেট তৈরি হয়। এটা বলবো সমস্যা নাই, প্লাটিলেট পড়ানোর সময় বলবো। আর যদি ভাইয়া এইরকম তোমার ডব্লিউবিসি প্রডিউসিং বিভিন্ন কেমিক্যালস মনোব্লাস্ট মায়ালোব্লাস্ট লিম্ফোব্লাস্ট লাগে তখন কি হয় এগুলা এই টাইপের সেলগুলোতে কনভার্ট হয়। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া বলো তো? কিন্তু আলটিমেটলি সবাই কই থেকে আসে ভাইয়া বলো তো স্টেম সেল। স্টেম সেল থেকে মনোব্লাস্ট হলে মনোসাইট হবে, লিম্ফোব্লাস্ট হলে লিম্ফোসাইট হবে। আর এইটা মনে রাখতে হবে মায়ালোব্লাস্ট হলে কি হবে গ্র্যানুলোসাইট হবে। মায়ালোব্লাস্ট হলে কি হবে ভাই বলো তো গ্র্যানুলোসাইট হবে। কথা বুঝতে পারছো? ওকে, তারপরে আসো লেটস গো ফার্দার। এবার আসো আমরা গ্র্যানুলোসাইট নিয়ে আলোচনা করবো ভাইয়া। গ্র্যানুলোসাইট ঠিক আছে, কি গ্র্যানুলোসাইট আছে ভাইয়া দেখো তো নিউট্রোফিল বেজোফিল আর ইওসিনোফিল। দেখো নিউট্রো কথাটা আসছে নিউট্রাল থেকে। নিউট্রো কথাটা মানে কি ভাইয়া বলো তো নিউট্রাল। ফিল মানে কি বলো তো ভাইয়া ফিল মানে কি? ফিল থাকলে বলছি দানাদার, কিন্তু ফিল শব্দের অর্থ কি? ফিল শব্দটা আসছে ফিলিয়া থেকে। এবার বলো ফিলিয়া মানে কি? ফিলিয়া মানে কি জানো? তোমার এপস্টিন আইল্যান্ডের মধ্যে যে পেডোফিলিয়া মানে কি এটা বলো। এবার বলো পেডো মানে কি? পেডিয়াট্রিশিয়ান মানে কি? চাইল্ড স্পেশালিস্ট। তার পেডো মানে কি? চাইল্ড। ফিলিয়া মানে কি তাহলে বলো তো অ্যাট্রাকশন। ফিলিয়া মানে কি ভাইয়া বলো তো অ্যাট্রাকশন। তাহলে ফিল মানে কি ভাইয়া বলো তো অ্যাট্রাক্ট করে। নিউট্রোফিল মানে নিউট্রাল, তাহলে কি ও কাউরেই অ্যাট্রাক্ট করে না। আমার কি কথা বুঝতে পারছো? নিউট্রোফিল মানে নিউট্রাল, ও কাউরেই কি অ্যাট্রাক্ট করে না। ঠিক আছে আচ্ছা। বেইজোফিল, বেইজো শব্দের অর্থ শব্দটা কই থেকে আসছে ভাইয়া বেইজ থেকে। বেইজ মানে কি ভাইয়া বলো তো ক্ষার। ক্ষার মানে বুঝছো তো অ্যালকালাইন বা ক্ষার এইগুলা। ঠিক আছে। ইওসিন মানে হইলো অ্যাসিড। ইওসিন শব্দের অর্থ কি ভাই বলো তো অ্যাসিড। এবার তুমি আমারে বলো কে কারে অ্যাট্রাক্ট করে। দেখো নিউট্রোফিল কাউরেই অ্যাট্রাক্ট করে না। বেইজোফিল কারে অ্যাট্রাক্ট করে ভাইয়া? ও ক্ষার পছন্দ করে, বেইজ পছন্দ করে। কথা বুঝতে পারছো? মানে ও বেইজ রিটেনশন করে। বেইজ নামের কেমিক্যালটাও কি করে আয়সা রিটেইন করে। ঠিক আছে। ইওসিন মানে কি ভাইয়া বলো তো অ্যাসিড। তাহলে ইওসিনোফিল কারে আকর্ষণ করবে, কারে নিবে? অ্যান্সার হলো অ্যাসিডে নিবে। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া? লেখো লেখো লেখছো শেষ হয়েছে? আচ্ছা তাহলে ইওসিন হলো কি করবে অ্যাসিডে নিবে। বেইজোফিল হলো বেইজকে পছন্দ করে, মানে বেইজকে নেয়, মানে বেইজকেও অ্যাবজর্ব করে। ইওসিনোফিল মানে অ্যাসিডে অ্যাবজর্ব করে, আর ও কাউরেই কি অ্যাবজর্ব করে না। ওর দানাগুলা আমি বাই দাও এখানে দানার কথা বলতেছি অন্য কিছু না। যে বেইজোফিল মানে কি ও দানাদার না, মানে ওর সাইটোপ্লাজমে কি আছে বলো তো দানা আছে, গ্র্যানিউলস আছে। আচ্ছা তোমরা কি ভিজুয়ালাইজ করতে সমস্যা হইতেছে নাকি? দেখো তো এই যে এটা হলো দানাদার, এটা হলো গ্র্যানুলোসাইট। বুঝতে পারছো? দেখো ওর সাইটোপ্লাজমে কি এরকম দানা আছে, ওর সাইটোপ্লাজমে কোনো দানা আছে, গ্র্যানিউল নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা তো ভাইয়া এখন আমি যেটা বলতেছিলাম তোমাদের, হ্যাঁ তো এটুকু আমার ক্লিয়ার। ওর দানা হইলো বেইজ রে কি করে অ্যাট্রাক্ট করে, ওর দানা হইলো ইওসিন রে অ্যাট্রাক্ট করে, অ্যাসিড রে অ্যাট্রাক্ট করে, ওর দানা কাউরে অ্যাট্রাক্ট করে না। ওকে এবার চলো একটা মানে করি, এক্সপেরিমেন্ট করি। মানে এক্সপেরিমেন্ট মানে একটা দেখি। দেখো এখানে একটা বোতল আছে, এই বোতলের মধ্যে কি আছে? হারপিক না, কি আছে বলো তো? এই বোতলের ভিতরে কি আছে? এটা হলো লিশম্যান স্টেইনিং সলিউশন। তার মানে এই সলিউশনটার নাম হলো লিশম্যান স্টেইন। কথা বুঝতে পারছো? এই বোতলের ভিতরে একটা কেমিক্যাল আছে, কেমিক্যালটার কালার কি ভাইয়া? দেখতে অনেকটা ব্লু মনে হইতেছে, বাট এটা আসলে একটু ভায়োলেট টাইপের। কথা বুঝতে পারছো? আচ্ছা তো এই যে লিশম্যান স্টেইনটা আছে, এটা হলো দুইটা কেমিক্যাল মিক্স করে এই কালারটা বানানো হয়েছে। লিশম্যান স্টেইনের মধ্যে দুইটা জিনিস থাকে, দেখো তো কি কি থাকে ভাইয়া? একটা হলো মিথাইলিন ব্লু, আরেকটা হলো কি ইওসিন। আচ্ছা এখন শোনো, মিথাইলিন রঞ্জক মানে হলো স্টেইন। রঞ্জক মানে কি ভাইয়া? ইংলিশ ভার্সন স্টেইন। ঠিক আছে। তাহলে দেখো মিথাইলিন ব্লু মানে কি? তোমরা এই মিথাইলিন ব্লু এর নাম আগে কোথাও শুনছো? শুনছো? কই শুনছো বলো? ইন্ডিকেটর না, ইন্ডিকেটরের মধ্যে শুনছো। তো এগুলা হইলো ভাইয়া ইন্ডিকেটর। এগুলা কি ভাইয়া বলো তো? কে আমাদের পরিচিত কেউ? মারুফ? হ্যাঁ
ও আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখো শুনো, তাহলে মিথাইলিন ব্লু হইলো, না হাতটা দেখে মনে হইলো না এটা মারুফের হাত, বুঝতে পারছো? যাই হোক, এখন আসো, মিথাইলিন ব্লু হইলো এটা একটা কি ভাবে বলো তো, ইন্ডিকেটর। আর ইওসিন মানে হইলো এটাও একটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে কি? সিম্পল, ইন্ডিকেটর মানে হলো লিটমাস। কি লিটমাস পেপার একটা ইন্ডিকেটর না? ইন্ডিকেটর মানে হলো এমন একটা জিনিস যেটা সলিউশনে কি কেমিক্যাল আছে সেটা ইন্ডিকেট করে, কালার চেঞ্জ করে, নিজের কালার চেঞ্জ করে ওটা ইন্ডিকেট করে। যেমন লিটমাস কি করে, লিটমাস নিজের কালার যদি রেডে চেঞ্জ করে তখন তুমি বুঝো সলিউশনে কি আছে। আর যদি ব্লু হয় তখন কি হয়? নর্মালি ব্লু কালারের যে ইন্ডিকেটরগুলো ওইগুলা বেসিক ইন্ডিকেটর হয়। বেসিক ইন্ডিকেটর মানে কি, ওরা নিজেরাই কি ক্ষারীয়, বেসিক, ওরা নিজেরাই কি বেসিক। আর যেগুলা তোমার অ্যাসিড ইন্ডিকেটর হয়, ওরা নিজেরা কি থাকে বলো তো, অ্যাসিডিক থাকে। ওরা হইলো তোমার কি কালারের হয়, লাল কালারের হয়। তা লিটমাস লাল হইলে তোমার অ্যাসিড, আর ব্লু হইলে এটা তো তোমরা জানোই, তাই না? তো ভাইয়া এই মিথাইলিন ব্লু আর ইওসিন, দিজ আর সাম কেমিক্যালস, এবং এগুলো কি, দিজ আর স্টেইন। স্টেইন মানে এগুলোর কি আছে ভাইয়া বলো তো, কালার আছে। মিথাইলিন ব্লু এর কালার কি ভাইয়া বলো তো, ব্লু, নামের মধ্যে আছে কি ব্লু। আর ইওসিনের কালার কি ভাইয়া বলো তো, রেড। বুঝতে পারছো? কারণ মিথাইলিন ব্লু হলো একটা বেসিক ইন্ডিকেটর। বেসিক মানে কি, ও নিজে একটা কি বেস, এবং ওর কালারও কি ব্লু। আর ইওসিন হলো কি ইন্ডিকেটর ভাইয়া, অ্যাসিডিক ইন্ডিকেটর। মানে ও হলো নিজে কি অ্যাসিডিক, এবং ওর কালার কি ভাইয়া বলো তো, রেড। তো তুমি এই নীল রং আর লাল রং দুইটা এই বোতলের মধ্যে ঢাইলা এটা তৈরি করছো। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে লিশম্যান স্টেইনের মধ্যে কি আছে ভাইয়া? লিশম্যান স্টেইনের মধ্যে একটা ক্ষারীয় পদার্থ আছে যেটার কালার হইলো নীল। মানে একটা বেসিক সাবস্টেন্স আছে যেটার কালার কি নীল। বেসিক সাবস্টেন্সটার মানে নাম কি, মিথাইলিন ব্লু। কথা বুঝতে পারছো? তোমরা এটা পড়বা চ্যাপ্টার, বিভিন্ন ইন্ডিকেটর, যে ও পড়ছে ইন্ডিকেটর চ্যাপ্টার আছে, ওই যে কোথায় জানি পরিমাণগত রসায়নের নাম কি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, এটাতে পড়বা তোমরা, সমস্যা নাই। তো এই মিথাইলিন ব্লু হইলো একটা বেস যেটার কালার রং কি ব্লু, আর ইওসিনো একটা অ্যাসিড যেটার রং কি লাল, এবং এই লাল আর নীল মিলে তুমি এটা তৈরি করছো। ওকে, আচ্ছা, তোমার কাছে এই জিনিসটা আছে। এখন তুমি কি করবা, চলো এখন আমরা দেখি এটা আমরা ঢালবো কি, কই ঢালবো আমরা একটু দেখি। হ্যাঁ দেখো ভাইয়া, তুমি প্রথমে এরকম গ্লাস স্লাইড নিবা। তো গ্লাস স্লাইড নিয়ে তুমি 1 ফোঁটা ব্লাড দিবা। ব্লাড দিয়ে কি করবা, এই যে এরকম ঠেলা দিবা। বুঝতে পারছো? একটা গ্লাস স্লাইড নিবা, 1 ফোঁটা ভাইলেটা এরকম একটু লাগাই কি করবা, ঠেলা দিবা। এই ঠেলাটা দিয়ে কি করছি বলো তো ভাইয়া, একটা থিন ব্লাড ফিল্ম তৈরি করছি, যাতে ভালো ভিজুয়ালাইজ করতে পারি। যত থিন হবে তত তুমি ভিজুয়ালাইজ করতে পারবা ভালো, তাই না? তত তোমার হলো এই জিনিসগুলো আসে। আর রক্ত যদি অনেক ঠিক থাকে তখন ভালো ভিজুয়ালাইজেশন হয় না, বুঝতে পারছো? তাহলে একটা থিন ব্লাড ফিল্ম আমরা তৈরি করছি যাতে আমরা কি ভালো একটা ভিজুয়াল একটা ফিল্ড পাই। কথা কি বুঝতে পারছো? ওকে, তারপরে তুমি কি করবা জানো, এটারে নিবা, এটারে নিয়ে হাত দিয়ে ধরে এরকম দুইটা রাখার কোনো দরকার পড়ে না, কি স্টান্ট করতেছি নাকি জানি না, এরকম হাত দিয়ে ধরে এই যে লিশম্যান স্টেইনটা আছে না ভাইয়া, হাত দিয়ে ধরি, তুমি এভাবে হাত দিয়ে ধরবা, ধরে এই যে এখানে তো থিন ফিল্ম আছে, এই থিন ফিল্মের উপরে লিশম্যান স্টেইন হইলো অ্যাড করবা। লিশম্যান স্টেইন মানে কি, ওই যে ভায়োলেট কালারের যে স্টেইনটা অ্যাড করবা। অ্যাড করে দেখছো ধুইয়া ফেলছে, ধুইয়া কি করছে, মাইক্রোস্কোপের নিচে দেখতেছে। মানে লিশম্যান স্টেইন অ্যাড করার পর জাস্ট একটু ধুয়ে এরপরে কি মাইক্রোস্কোপের নিচে দেখতেছে। দেখার পরে এই ভিউ পাওয়া গেছে। কথা বুঝতে পারছো? এই ভিউ পাওয়া গেছে। এখন একটু দেখো এই ভিউয়ে কি কি আছে। ফার্স্ট অফ অল এই গোল গোলগুলা দেখতেছো, এগুলো কি ভাইয়া বলো তো, চিনো তোমরা এগুলা? আরবিসি। এগুলো হলো আরবিসি। আরবিসি তো কোনো কালার মালার নেয় না, ও এরকমই থাকে। আচ্ছা, কিন্তু ভাইয়া তুমি কি একটা জিনিস দেখছো, এখানে একটা কোষ আছে, এই কোষটা পুরাপুরি মানে বেগুনি বা ব্লু হয়ে গেছে, পুরাপুরি কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। মানে ওর ভিতরে যত দানা আছে সব দানা কি হয়ে গেছে ভাই বলো তো, ব্লু হয়ে গেছে। তার মানে এই সেলের যে গ্র্যানিউলসগুলো আছে ও কি অ্যাট্রাক্ট করছে, বেজ অ্যাট্রাক্ট করছে না অ্যাসিড অ্যাট্রাক্ট করছে? বেজ, কারণ বেজের কালার কি ভাইয়া ব্লু, মিথাইলিন ব্লু, আর ইওসিন কি রেড ছিল। তাহলে এই সেলটা কি অ্যাট্রাক্ট করছে, বেজ অ্যাট্রাক্ট করছে, তাই এটার নাম কি দিবা, বেজোফিল। এটার নাম দিবা বেজোফিল। কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো ভাই, এই কোষটা দেখো, এখানে দেখো এগুলা যে ব্লু কালার দেখতেছো না, এই যে এগুলা, তাই না? এই যে আচ্ছা, যত ব্লু কালার দেখতেছো, মনে রাখবা নিউক্লিয়াস সবসময় ব্লু কালার নেয়। যে কোনো কোষ, আমি এখানে গ্র্যানিউলের কথা বলতেছি, গ্র্যানিউল কি কালার নেয়, ওর নিউক্লিয়াসও ব্লু কালার নিছে, ওর নিউক্লিয়াসও ব্লু কালার নিছে, ওর নিউক্লিয়াসও ব্লু কালার নিছে, ওর নিউক্লিয়াসও ব্লু কালার নিছে। দেখো সবার নিউক্লিয়াসে কি কালার নেয়,
ব্লু কালার নেয়। কিন্তু ওর মধ্যে যে দানাগুলো আছে এটা হলো ব্লু নিছে তাই বেজোফিল, আর ওর ভিতরে যে দানাগুলো আছে এগুলো কি নিছে ভাই, কি কালার এটা, রেড নিছে, তাই ও হলো কি কোন সাবস্টেন্স টানছে, অ্যাসিড ইওসিন টানছে। তাহলে ইওসিন টানছে মানে কি, ও ইওসিনোফিল। আমার কথা বুঝতে পারছো? ও দেখো কিছুই টানে নাই, ওর মধ্যেও দানা দানা মনে হইতেছে, বাট এই দানার কোনো কালার দেখতেছো না, কোনো কিছু টানে না, তাহলে এটা কি বলবা, নিউট্রোফিল। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করছো, সবার নিউক্লিয়াস কি ভাই বলো তো, ব্লু না? সবার নিউক্লিয়াস কি ভাইয়া বলো তো, ব্লু। তো মনে রাখবা নিউক্লিয়াস অলওয়েজ স্টেইনস ব্লু। কেন? কারণ ভাইয়া নিউক্লিয়াস ব্লু স্টেইন কেন নেয়? আচ্ছা শোনো, নিউক্লিয়াস ব্লু স্টেইন নিতেছে তার মানে মৌপিয়া নিউক্লিয়াস কাকে অ্যাট্রাক্ট করতেছে, বেসকে অ্যাট্রাক্ট করতেছে। বুঝতে পারছো? নিউক্লিয়াস ব্লু স্টেইন নিতেছে তার মানে নিউক্লিয়াস কাকে অ্যাট্রাক্ট করতেছে, বেসকে অ্যাট্রাক্ট করতেছে। এখন বলো নিউক্লিয়াস কেন বেস রে অ্যাট্রাক্ট করবে? কে বেস রে অ্যাট্রাক্ট করে? বেস কি নিজে বেস রে অ্যাট্রাক্ট করে বা নিজে বেজের সাথে রিয়াকশন করে, নাকি অ্যাসিড বেস রে অ্যাট্রাক্ট করে? অ্যাসিড হইলো বেজের সাথে কি করে, রিয়াক্ট করে, তার মানে ও হইলো ওরে কি কাছে টাইনা নেয়, তাই না? আর বেস তো নিজে বেজের সাথে রিয়াকশন করে মাসফি না। তাহলে নিউক্লিয়াস অলওয়েজ স্টেইনস ব্লু। মাসফি বুঝতে পারতেছো? নিউক্লিয়াস অলওয়েজ স্টেইনস কি, ব্লু। কারণ ও কাকে অ্যাট্রাক্ট করে, বেসকে অ্যাট্রাক্ট করে। এখন আমার কোশ্চেন হলো কেন, কেন মানে কেন সে অলওয়েজ বেসকে অ্যাট্রাক্ট করে, এটা তোমরা পড়ছো। যে বেসরে অ্যাট্রাক্ট করে সে কি বেস নাকি অ্যাসিড? অ্যাসিড, তাই না? এখন বলো মাধুরিমা, কেন এটা বেসরে অ্যাট্রাক্ট করে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো, একটু চিন্তা করো, দুই একটা লাইন থ্রো করো, বলো। নিউক্লিক অ্যাসিড থাকে। ডিএনএ মানে কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে অ্যাসিড কারে টানবে ভাইয়া, বেস রে টানবে। এখন সবার নিউক্লিয়াসই তো ডিএনএ থাকে, তাই সব নিউক্লিয়াস কি স্টেইন নেয়, ব্লু স্টেইন নেয়। আর সাইটোপ্লাজম কি স্টেইন নেয়, পিঙ্ক স্টেইন নেয়। পিঙ্ক কেন? সাইটোপ্লাজমে কিছু প্রোটিন আছে অ্যাসিডিক, কিছু প্রোটিন আছে কি বেসিক। তাহলে অ্যাসিডিক প্রোটিন ব্লু নেয় আর বেসিক প্রোটিন কি নেয়, রেড নেয়। তো রেড আর ব্লু মিক্স হইলে একটা কি স্টেইন বের হয়, পিঙ্ক একটা কালার বের হয়। কথা বুঝতে পারছো? দুইটা যখন মিক্স হয়, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এমনি তুমি এই বাকিগুলো বুঝতে পারছো যে এইটার যে গ্র্যানিউলগুলো আছে এটা কি নিছে ভাইয়া বলো তো, ব্লু কালার নিছে, তার মানে ও বেজরে অ্যাট্রাক্ট করছে তাই ও কি বেজোফিল। এটার গ্র্যানিউলগুলো কি কালার নিছে ভাইয়া, রেড কালার নিছে, তাই ও কি ইওসিন, কারণ ও অ্যাসিড অ্যাট্রাক্ট করছে। আর ওর গ্র্যানিউলগুলো কোনো কালার নেয় নাই, তাই ও কি ভাই বলো তো, নিউট্রোফিল। সেল বিফোর স্টেইনিং, যে কোনো সেল আফটার স্টেইনিং, নিউক্লিয়াস অলওয়েজ স্টেইনস ব্লু, সাইটোপ্লাজম অলওয়েজ স্টেইনস পিঙ্ক। পিঙ্ক মানে কি, এটার মধ্যে ধরো লালও আছে আর নীলও আছে, লাল নীলের মিক্সচার হলো কি একটা পিঙ্ক কালার বের হয়। কথা বুঝতে পারছো? বাট নিউক্লিয়াস অলওয়েজ স্টেইনস ব্লু কেন ভাইয়া, কারণ নিউক্লিয়াস হ্যাজ নিউক্লিক অ্যাসিড। গুড। তারপরে আসো, এখন ভাইয়া তুমি লিশম্যান হলো স্টেইন অ্যাপ্লাই করছো, ওই যে ওইভাবে অ্যাপ্লাই করার পর তুমি এই অবস্থা দেখছো, তাহলে বলো এই সেলটার নাম কি, বেসোফিল। বেসরে অ্যাটাক করছে, ব্লু হয়ে গেছে। মিথিলিন ব্লু হইলো কি কালার, মানে কি সাবস্টেন্স, বেসিক সাবস্টেন্স। এই স্টেইনটার নাম এই। আর এটা আগে যেটা ছিল ওইরকমই, দেখো আগে ওইরকম ছিল এখন এইরকমই, তাহলে কোনো কালার সে নেয় নাই, তাহলে নিউট্রোফিল। আচ্ছা তাহলে এটা হলো বেসিক পার্থক্য। কথা বুঝতে পারছো তিনটা গ্র্যানুলোসাইটের মধ্যে। এছাড়া আর কি কোনো পার্থক্য চোখে পড়ে? দেখো তো ভাই আর কি কোনো পার্থক্য চোখে পড়ে কিনা এই তিনটার মধ্যে। শেপ অফ দ্য নিউক্লিয়াস, গুড। তুমি একটু দেখো তো ভাইয়া, ওর নিউক্লিয়াসটা দেখ, ওর নিউক্লিয়াস একটাই, ওর নিউক্লিয়াস এই পুরাটা হলো একটাই, বুঝতে পারছো, একটাই নিউক্লিয়াস। কিন্তু তোমার নিউক্লিয়াসটা দেখে কি মনে হবে জানো, নিউক্লিয়াসটা দেখে মনে হবে এটা একটু সেগমেন্টেড। সেগমেন্টেড মানে বুঝছো তো ভাইয়া বলো তো, একটু ভাঙা ভাঙা, বুঝতে পারছো? কিন্তু নিউক্লিয়াস আসলে কয়টাই ভাইয়া, একটাই। আচ্ছা এখানে কয়টা সেগমেন্ট দেখতেছো ভাইয়া, তিনটা। মনে রাখবা নিউট্রোফিলে 2 থেকে 5টা সেগমেন্ট থাকে। 2 থেকে কয়টা ভাইয়া বলো তো, 5টা সেগমেন্ট থাকে। ওকে আচ্ছা, আর ইওসিনোফিল এর মধ্যে কয়টা সেগমেন্ট দেখতেছো ভাইয়া বলো তো, 2টা। মনে রাখবা ইওসিনোফিল অলওয়েজ বাইলোবড। বাইলোবড, বাইলোবড মানে কি ভাইয়া বলো তো, বাই মানে 2, লোব মানে খণ্ড, তাহলে 2 খণ্ড। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা বেসোফিলের মধ্যে কি দেখতেছো, কয়টা সেগমেন্ট দেখতেছো? দেখা মনে হইতেছে 2টা সেগমেন্ট আছে। হ্যাঁ দেখা মনে হইতেছে বাইলোবড, এটাও বাইলোবড, এটাও হলো 2টা সেগমেন্ট মনে হয়। মনে হয় এটা একটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট, কি তাই না? আচ্ছা কিন্তু বেসোফিলের নিউক্লিয়াসের আরেকটা ক্যারেক্টার কি ইওসিনোফিলের থেকে আলাদা, কি ক্যারেক্টার আছে দেখো তো? ওর শেপ, ওর শেপটা কেমন ভাইয়া বলতো, কিডনি শেপ। ওর শেপটা কেমন ভাইয়া বলতো, কিডনির মতো না? কিডনি শেপ এরকম না মাসফি? বুঝতে পারছো? তাহলে ওর শেপটা কেমন, কিডনি শেপ। কথা বুঝতে পারছো? তাহলে ওর বাইলোব কিন্তু কি কিডনি শেপ। কিডনি শেপ আর হর্সশু শেপ কিন্তু কি ভাইয়া, সেম জিনিস। তোমরা কি জানো কিডনি শেপ আর হর্সশু শেপ কি সেম? হর্সশু মানে বুঝছো,
হর্স মানে হইলো ওই যে ঘোড়া যখন মাটিতে পাড়া দেয় তখন দেখবা এরকম একটা ছাপ তৈরি হয়। তো হর্স এর শু এটা হলো এরকমই, কথা বুঝতে পারছো? তো এটা আর কিডনি শেপ একই। তুমি এটা যদি কেউ হর্স শু শেপ বলে তাহলে নাই। তাহলে ভাইয়া তোমাদের যদি বলে কেউ বেজোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিলের মধ্যে তুমি কম্পেয়ার করো, ডিফারেন্স করো, প্রথমে কি বলবা বলো তো ভাইয়া? প্রথমে বলবা যে এটার গ্র্যানিউলসগুলো নিউট্রাল, এটার গ্র্যানিউলস কি অ্যাসিডিক, আর এটার গ্র্যানিউলস কি বেসিক, স্টেইন নেয়, কথা বুঝতে পারছো? 2 নম্বরে কি বলবা ভাইয়া? শেপ অফ দ্য নিউক্লিয়াস নিয়ে বলবা। শেপ অফ দ্য নিউক্লিয়াসে কি বলবা ভাইয়া বলো তো? নিউট্রোফিল হলো কি করে? নিউট্রোফিল হলো তোমার সেগমেন্টেড। কত সেগমেন্টেড ভাইয়া বলো তো? 2 to 5, ঠিক আছে? এটা বলবা মাল্টি লোব। এটা হলো কি বাইলোব। বাইলোব মানে কি ভাইয়া? 2 সেগমেন্ট, কোনো শেপ নাই। এটা কি ভাইয়া? এটা বাইলোব, কিন্তু এটা শেপ কেমন? কিডনির মতো। ওকে, মনে থাকবে? ওকে, ডান। এবার চলো আমরা নিউট্রোফিল নিয়ে পড়াশোনা করি। বেসোফিল, নিউট্রোফিল এগুলো পারবা। আচ্ছা, এগুলো পড়বা না, আয়ুষ্কাল টাল এগুলো পড়বা না, শুধু সেগমেন্টগুলো পড়বা, ঠিক আছে? আর আয়ুষ্কাল পড়বা না, এগুলো আসে না। এগুলো ওই যে তেল ছিল যখন তখন বানাইছি, দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো নিউট্রোফিল। লেটস টক অ্যাবাউট নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল দেখতে কেমন জানো? এটা এরকম না এক্স্যাক্টলি, এটা একটু এরকম থাকে, বুঝতে পারছো? তাহলে নিউট্রোফিল দেখতে এরকম। তাহলে এরকম যদি হয় তাহলে নিউট্রোফিলের কি সিউডোপোড আছে নাকি নাই? সিউডোপোড আছে। তাহলে কি এটা ফ্যাগোসাইটোসিস করতে পারে নাকি না? পারে। তার মানে এটা কি তোমার অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে নাকি না? অ্যান্সার হলো পারে। তাহলে দেখো, দিস ইজ নিউট্রোফিল। এটার অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে, এটা ফ্যাগোসাইটোসিস করতে পারে। যেহেতু ভাইয়া ইট ক্যান মুভ, যেহেতু এটা মুভ করতে পারে, দ্যাটস ওয়াই নিশ্চয়ই এটার একটা স্পিড আছে। আমার কথা কি বুঝতে পারছো? জানি তা, যেহেতু এটা মুভ করতে পারতেছে তাহলে এটার কি আছে বলো তো? একটা স্পিড, মানে বুঝছো? মুভমেন্ট মানে কি? এটার একটা বেগ আছে, স্পিড আছে। তো বলো তো নিউট্রোফিল কত বেগে মুভমেন্ট করে? অ্যান্সার হইল নিউট্রোফিল 40 মাইক্রোমিটার পার মিনিট বেগে মুভ করতে পারে। এটা হলো নিউট্রোফিলের স্পিড, ঠিক আছে? নিউট্রোফিলের স্পিড হলো 40 মাইক্রোমিটার পার মিনিট। তোমার যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া ম্যাক্রোফেজের স্পিড কত? সেম, কারণ দুইজনেরই কি সিউডোপড থাকে, দুইজনই অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে। অ্যামিবয়েড মুভমেন্টের স্পিড অনেকটা একই, মানে সেম। তাহলে ম্যাক্রোফেজের মুভমেন্টের স্পিড কত ভাইয়া? 40 মাইক্রোমিটার। নিউট্রোফিলের মুভমেন্টের স্পিড কত? 40 মাইক্রোমিটার। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া? বলো বলো। আচ্ছা, তাহলে এটা মুভ করতে পারে। এখন আসো এই দুইটা, তাহলে দেখো তো, বলো তো ভাইয়া ফ্যাগোসাইটোসিস আর অ্যামিবয়েড মুভমেন্ট কে কে করতে পারে? অ্যান্সার হলো ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল। দুইজনের স্পিড কত ভাইয়া? দুইজনের স্পিড সেম। এবার আমরা দুইটার মধ্যে পার্থক্য পড়বো। কি কি পার্থক্য আছে একটা ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের মধ্যে? ম্যাক্রোফেজ কিন্তু গ্র্যানুলোসাইট নাকি অ্যাগ্রানুলোসাইট? অ্যাগ্রানুলোসাইট। এটা মনোসাইটের একটা কনভার্টেড ভার্সন, আর এটা গ্র্যানুলোসাইট। এটা একটা পার্থক্য। এছাড়া আর কি কি পার্থক্য আছে দেখো ভাইয়া। 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার দেখো, ম্যাক্রোফেজ ইট ক্যান কিল আপ টু 100 ব্যাকটেরিয়াস, আর ইট ক্যান কিল 3 to 20। ও হলো 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারার পর মরে যায়। আর ও কয়টা ব্যাকটেরিয়া মারতে পারে? 3 থেকে 20টা ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার পর ও মারা যায়, বুঝতে পারছো? কারণ কি, যুদ্ধ করলে ওর তো নিজেরও ড্যামেজ হয়, তাই ও মারা যায়। আর ও হলো 100টা ব্যাকটেরিয়া কিল করতে পারে। তাহলে বলো তো কে বেশি কিল করতে পারে? ম্যাক্রোফেজ না নিউট্রোফিল? ম্যাক্রোফেজ। তাহলে বলো তো কে তাড়াতাড়ি মরবে? কে তাড়াতাড়ি মরবে, নিউট্রোফিল নাকি ম্যাক্রোফেজ? কে তাড়াতাড়ি মরবে? যে মারে সে কি মরে? ও হইলো 100টারে মেরে তারপরে মরবে, আর ও 3টারে মাইরেই মরবে। তাহলে ওর যখন ভাইয়া ধরো প্রায় অনেকগুলা কিল করে, কত 100-রে 3 দিয়ে ভাগ দিলে কত? 33। তাহলে ওর যখন ভাইয়া 33টা ব্যাকটেরিয়া কিল করা শেষ হবে তখন ও হইলো মানে মরবে, আর ওর 3টা ব্যাকটেরিয়া কিল করা শেষ হওয়ার পর মরবে। তাহলে কে বেশি মরতেছে? নিউট্রোফিল বেশি মরে, আর ম্যাক্রোফেজ কি মরে? কম মরে। আমার কি কথা বুঝতে পারছো? কারণ ও তা বেশি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, ও কি কম, কথা বুঝতে পারছো? 3 থেকে 20টা। তাহলে ও 3 থেকে 20টা ব্যাকটেরিয়া মারার পরেই মারা যায়। তাহলে তার মানে কে বেশি মরতেছে? লাস্ট কার করতেছে বেশি, এটা বলো। নিউট্রোফিল। তোমরা কি জানো পাস চিনো না? পাস, পুজ, পাস চিনো? পাস কি জিনিস জানো? পাস ইজ নাথিং বাট ডেড ডব্লিউবিসি। ডেড ডব্লিউবিসি রে কি বলে? পাস বলে। পাস মানে হলো এই যে অ্যাবসেস, না এখান থেকে যে পুজ বেরোতেছে, এটা কি ভাইয়া? দিস ইজ নাথিং বাট কি ডেড ডব্লিউবিসি, কথা বুঝতে পারছো? অর্থাৎ মৃত শ্বেত রক্তকণিকারে কি বলে? পাস বলে, ঠিক আছে? পুজ বলে। এখন বলো, পুজের মধ্যে তুমি কি ম্যাক্রোফেজ বেশি পাবা নাকি নিউট্রোফিল বেশি পাবা? কোশ্চেন। ভেরি গুড, নিউট্রোফিল বেশি পাবা। কারণ কি, ও বেশি মরতেছে, বুঝতে পারছো আমার কথাটা? ও হইলো বেশি মরতেছে আর ও কম মরতেছে। তাহলে তুমি ম্যাক্রোফেজ পাবা খুবই লেস। তুমি দেখো ভেরি লেস ইন পাস, আর নিউট্রোফিল পাবা কি? নিউমারাস ইন পাস, বুঝতে পারছো? তাহলে
নিউট্রোফিলই হইলো পুজ গঠন করে, মানে পুজের ম্যাক্সিমাম অংশ কে গঠন করে বলো তো? নিউট্রোফিলই গঠন করে। কথা বুঝতে পারছো? বলো না, বলো। ওকে, তারপরে ভাইয়া নাম্বার 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 3। আচ্ছা, দুইজনের মধ্যে কার সাইজ বলো, কি মনে হয় ভাইয়া দুইজনের মধ্যে কার সাইজ বড়? দেখো তো ভাইয়া, ম্যাক্রোর নামের মধ্যে কি আছে? ম্যাক্রো আছে, তাহলে ম্যাক্রো যেহেতু আছে তাহলে এটার সাইজ এটার থেকে আরো অনেক কি হবে, বড় হবে। কথা কি বুঝতে পারছো? তুমি কি তোমার থেকে বড় কাউরে খাইতে পারবা নাকি তোমার থেকে ছোট কাউরে খাইতে পারবা? ছোট, তাহলে ও যেহেতু অনেক বড় তাই ও হলো অনেকটাই খাইতে পারে ওর থেকে বেশি। বুঝতে পারছো? ঠিক আছে, যেমন আমি তোমার এক্সাম্পল দিই, দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এটারে নিউট্রোফিলও খাইতে পারে, ম্যাক্রোফেজও খাইতে পারে। আমি তোমার একটা বলি, দেখো এটা হলো ধরো আমাদের সবচেয়ে ছোট সেল, আমাদের সবচেয়ে ছোট সেল হলো আরবিসি। সবচেয়ে ছোট সেল কি ভাইয়া? আরবিসি। একটা ব্যাকটেরিয়ার সাইজ হলো এই আরবিসি সাইজের থেকে অনেক কি ছোট। ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওট, ওটার মধ্যে কিছু নাই। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আরবিসির সাইজ আমাদের বডির সবচেয়ে ছোট সেলের থেকেও ব্যাকটেরিয়া কি আরও বেশি ছোট, তারপর ব্যাকটেরিয়ার সাইজ অনেক ছোট। ভাইরাস হইলো একটা ডটের মতো এখানে। বুঝতে পারছো? মানে ভাইরাসের সাইজ কি আরও ছোট। ফাঙ্গাসও ব্যাকটেরিয়ার সাইজের মতোই বলো। বুঝতে পারছো? তাহলে ভাই একটা জিনিস কি বুঝলা, এইটা হলো সাইজ কম্প্যারিজন। হ্যাঁ, তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসে আর নিউট্রোফিলের সাইজ হলো এতটুকু, তাহলে ও ও কি করতে পারবে? ও ভাইরাস আর ব্যাকটেরিয়ারে এতটুকু বলতে এইটুকু না আছে। বুঝতে পারছো? তাহলে ও ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসে দুইজনই এনগালফ করতে পারে। কিন্তু ম্যাক্রোফেজের সাইজ যেহেতু একটু বেশি বড়, তাই ও এই এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ছাড়াও বড় বড় আরো জিনিসে এনগালফ করতে পারে যেটা নিউট্রোফিল করতে পারে না। যেমন প্লাজমোডিয়াম, তোমরা পড়ছো? এই প্লাজমোডিয়াম কি বলো তো? প্লাজমোডিয়াম একটা প্যারাসাইট না? পড়ছো না? স্পোরোজয়েড পড়ছো না? ভুলে গেছো সব? স্পোরোজয়েড, হিপনোজয়েড, তাই না? আচ্ছা, তাহলে এই স্পোরোজয়েডের সাইজ কি? এটা একটা কোষ, এটা নিউক্লিয়েটেড সেল, তার মানে কি এটার সাইজ কি অনেক বড়। প্রোক্যারিওটে তো কোনো নিউক্লিয়াস নাই, এটা নিউক্লিয়াস আছে, তাই এটার সাইজ কি যথেষ্ট বড়। তাহলে বলো তো প্লাজমোডিয়াম আর আরবিসির সাইজও কি ব্যাকটেরিয়ার থেকে যথেষ্ট বড়। তাহলে প্লাজমোডিয়াম আর আরবিসিরে কে ভাঙতে পারে বা কে খাইতে পারে? অ্যান্সার হলো ম্যাক্রোফেজ। কারণ প্লাজমোডিয়ামরা খাওয়ার লেগে যত বড় সাইজ লাগবে ম্যাক্রোফেজের ওই সাইজ আছে। নিউট্রোফিল প্লাজমোডিয়াম আর আরবিসির কি করতে পারে না? খাইতে পারে না। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের সবাই খাইতে পারে, কিন্তু এক্সট্রা করে ম্যাক্রোফেজ ওর সাইজের কারণে আর এক্সট্রা কারে খাইতে পারে? প্লাজমোডিয়াম আর আরবিসি। প্লাজমোডিয়াম হলো বড় একটা নিউক্লিয়েটেড সেল, এটা আমরা পড়ছি, এটা একটা প্রোটোজোয়া, পড়ছিলাম। এটা কিন্তু একটা কি প্রোটোজোয়া, অর্থাৎ প্রোটিস্টা কিংডমের। এটা কিন্তু মনেরা কিংডমের না, তাই না? আচ্ছা, ওকে, তারপর আসো এখন একটা জিনিস তোমাদের শিখাই। দেখো এই জিনিসটা দেখো, এই কি সেটিংটা দেখো, সেটিংটা কি? এটা একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে কি হইতেছে ভাইয়া বলো তো? ব্লাড ফ্লো হচ্ছে। এখানে কি হচ্ছে বলো তো? ব্লাড ফ্লো হচ্ছে। ওকে, এটা হলো একটা ক্যাপিলারি। ক্যাপিলারি মানে চিনো? ক্যাপিলারি তো চিনো তোমরা, তাই না? ক্যাপিলারি মানে কি ভাই বলো তো? পড়ো নাই ছোটবেলায়? আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটা দিতে হবে। উফ, কলেজে কি কি ধরছে বলো তো? আই ফরগট, তো আসেই না। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এখন শোনো, তোমার দেখো এটা হলো তোমার ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে কি হচ্ছে ভাইয়া বলো তো? ব্লাড ফ্লো হচ্ছে। আর এটা কোনটা ভাই? এটা হলো ভাইয়া কি? ক্যাপিলারি। ক্যাপিলারি মানে বুঝছো? ক্যাপিলারি মানে কি? ক্যাপিলারি মানে হলো ওই যে ছোটোবেলায় পড়ছিলা যে আর্টারি আসছে, আর্টারি অনেক ডিভিশনে ভাগ হয়, তাই না? অনেক ডিভিশনে ভাগ হয়ে ক্যাপিলারি তৈরি করে, এরপরে ক্যাপিলারি থেকে কি তৈরি হয় ভাইয়া বলো তো? ভেইন তৈরি হয়, তাই না? ক্যাপিলারির মানে যে ওয়াল আছে, এই ওয়ালটা কি অনেক থিন, এটা এক লেয়ারের সেল দিয়ে তৈরি, সেই লেয়ারটারে বলে এন্ডোথেলিয়াল লেয়ার। কথা বুঝতে পারছো? যাই হোক, এক লেয়ারের সেল দিয়ে তৈরি, ভেরি থিন। এখান থেকে বিভিন্ন গ্যাস, তারপরে বিভিন্ন সাবস্টেন্স যেমন গ্লুকোজ টুকোজ এই ক্যাপিলারি দিয়ে বের হয়। বের হয়ে কই যায় ভাইয়া? ক্যাপিলারির আশেপাশে টিস্যু সেল আছে, এই টিস্যু সেলের মধ্যে গ্লুকোজ, অক্সিজেন এগুলো ট্রান্সফার হয়। কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এটা কোন সেটিংটা বুঝাইতেছে? ঠিক আছে, দিস ইজ ইয়োর ক্যাপিলারি। অ্যান্ড এই সেলগুলা কি? টিস্যু সেল। টিস্যু সেল মানে কি? তোমার বডির যে কোনো টিস্যুর কোষ, প্রত্যেকটা টিস্যুতেই ব্লাড সাপ্লাই আছে। সো ক্যাপিলারি এবং টিস্যু সেল এইভাবে অবস্থান করে। এটা হইতে পারে তোমার মাসেল টিস্যু, বোন টিস্যু, এনিথিং। সব জায়গায় কি আছে বলো তো? ব্লাড সাপ্লাই আছে। এবং এটা হলো টিস্যু সেল অ্যান্ড ক্যাপিলারি। ক্যাপিলারি থেকে বিভিন্ন জিনিস ডিফিউজ হয়ে টিস্যুর মধ্যে ঢুকে। এই তো, এখন শোনো, দেখো এখানে একটা ব্যাকটেরিয়া আছে, দেখছো? সো এই ব্যাকটেরিয়াটা কি করছে? এই টিস্যুরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর এই সেলটারে সে ডেস্ট্রয় করছে। আচ্ছা, বলো তো ভাইয়া, সেলটারে যদি ডেস্ট্রয় করে, দেখো এখানে তাকাও, এই সেলটারে যদি ডেস্ট্রয় করে, সেল ডিস্ট্রাকশনের পর কি রিলিজ হয়?
ছোট পড়ছিলাম আমরা, হ্যাঁ বলো, মুখ দিয়ে বের হইতেছে সাইটোকাইন্স রিলিজ হয় না ভাইয়া? হ্যাঁ, সাইটোকাইন্স রিলিজ হয়। এই সেল ডাকশনের পর সাইটোকাইন্স ভাইয়া রিলিজ হয়। সাইটোকাইন্সের কনসেন্ট্রেশন এইখানে বেশি থাকে, কারণ কি এখানে প্রডিউস হয়। এরপরে সাইটোকাইনগুলো আস্তে আস্তে ডিফিউজ হইতে 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 কি ব্লাডে যায়, তাই না? ব্লাডে যায়। ব্লাডের মধ্যে ধরো কি আছে, নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজ যে কেউ আছে, মানে যার সিউডোপড আছে সে আছে। তো এই ডিফিউজ হওয়ার পরে ও যখন এটারে সেন্স করতে পারে, এই কেমিক্যালটার সেন্স করতে পারে, তখন ও কেমিক্যালের ট্রেস ধইরা কি করতে থাকে, আগাইতে থাকে। যে এইখানে কনসেন্ট্রেশন অবভিয়াসলি এখানে থেকে কি আছে, কম আছে, তাহলে ও কনসেন্ট্রেশন অনুযায়ী আগাইতে থাকে, যে আস্তে আস্তে যে যাইতে থাকে এটার কনসেন্ট্রেশন কোথায় বেশি। দেখো নিউট্রোফিল আর ম্যাক্রোফেজের তো চোখ নাই যে এটা জীবাণু না এভাবে দেখা। ও তাহলে চোখ নাই, ও তাহলে কিভাবে বুঝে যে আমার এইখানে আসতে হবে? কেমিক্যাল, হ্যাঁ গুড, কেমোট্যাক্সিস। আর এই কেমিক্যাল ধইরা আগানো, কেমিক্যাল ধইরা চলাকে কি বলে ভাইয়া বলো তো? কেমোট্যাক্সিস। এটা আমরা বলছি কিন্তু আগের চ্যাপ্টারে বলছি কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস মানে এই কেমিক্যাল ধরে ধরে চলা। কথা বুঝতে পারছো? সো ও এইভাবে বুঝতে পারে যে দেয়ার ইজ সামথিং রং হেয়ার। কথা বুঝতে পারছো? কারণ এখানে সেই কেমিক্যালগুলো আসতেছে। তো ওই এইভাবে আসতে, ও যদি ভাই এইভাবে মুভ করে, ও যদি এইভাবে মুভ করতে থাকে, ও যদি ভাই এভাবে মুভ করতে থাকে, ও যদি এভাবে মুভ করতে থাকে ভাইয়া, মুভ করতে করতে ও কি করবে, ওর রক্তনালী থেকে বের হইতে হবে, বের হয়ে হইলো এইখানে আসতে হবে। এখানে আসার পর ও কি করবে জানো? ও তো আর দেখবে না যে কোনটা জীবাণু না, ও এখানে যা আছে সবগুলোর এইভাবে ফ্যাগোসাইটোসিস করবে। কথা বুঝতে পারছো? ও যদি সবগুলোর ফ্যাগোসাইটোসিস করে, তাহলে ও কি শুধু ব্যাকটেরিয়া খাইতেছে নাকি ডেড সেলও খাইতেছে? তাহলে মনে রাখবা, ফ্যাগোসাইটোসিস যারা করে তারা শুধু ব্যাকটেরিয়া খায় না, শুধু ভাইরাস খায় না, তারা কি ডেড সেলও ক্লিয়ার করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি প্রক্রিয়া এটা এখানে আসলো ভাইয়া? কেমোট্যাক্সিস। কিন্তু ভাইয়া এইখানে যদি আসতে হয় ওর, তাহলে কি ওর এই ক্যাপিলারিটা ক্রস করতে হবে নাকি না? ক্যাপিলারিটা ক্রস করতে হবে, মানে ক্যাপিলারি যে ওয়ালটা এটা ক্রস করতে হবে। ওইটা কি প্রসেসে ক্রস করে দেখো। ও কি করে জানো? ওর যে একটা পা আছে, মানে ওর যে একটা সিউডোপড আছে, এই সিউডোপড এই দুইটা সেলের মাঝখানে, এই ওয়াল এই দুইটা সেলের মাঝখানে জোর কইরা হইলো পুশ করে ঢুকায় দেয়। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? দেখো ইমাজিন করো, এই দুইটা সেলের মাঝখানে ওর যে একটা সিউডোপড আছে, ধরো এটা জোর করে হইলো এখান দিয়ে পুশ করে ঢুকায় দেয়, এই যে এইভাবে। বুঝতে পারছো? তাহলে ও কি অ্যাক্রস দ্য ভেসেল, ও অ্যাক্রস দ্য ভেসেল বা অ্যাক্রস দ্য ওয়াল ওর পা ঢুকাই দিছে না? এই কারণে এই প্রসেসটাকে কি বলে ভাইয়া বলো তো? ডায়া মানে কি জানো? ডায়া মানে দুই না, ডায়া মানে কি অ্যাক্রস। এটা তোমরা পড়েছো, কোথায় পড়ছো জানো? এটা পড়ছো হলো তোমার সেল ডিভিশনে পড়ছো না? তোমার প্রোফেজ 1 এর মধ্যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন আর কি ছিল? ডায়াকাইনেসিস ছিল। ওইখানে দেখো তো ডায়া মানেটা কি? ও ডায়া মানে দুই না, ওইখানে ডায়া মানে অ্যাক্রস, কাইনেসিস মানে কি গতি। যখন ডায়াকাইনেসিস হয় তখন ক্রোমোজোম দুইটাই যেভাবে লাগানো থাকে না, এটা কি দূরে যাওয়া শুরু করে না? এই যে দূরে যাওয়া শুরু করে বা অ্যাক্রস দ্য সেল যাওয়া শুরু করে, এই কারণে এটার নাম কি দিছে ভাই বলো তো? ডায়াকাইনেসিস। এই কথা বুঝতে পারছো ভাই বলো তো? ঠিক আছে, তাহলে ডায়া মানে কি অ্যাক্রস, পেডেসিস মানে কি? পেডেসিস শব্দটা পোড়া থেকে আসছে। পেডেসিস শব্দ কই থেকে আসছে? তো পেডেসিস মানে হলো কি পা। তাহলে অ্যাক্রস দ্য ওয়াল ও পা ঢুকাই দিছে, এই প্রসেসটা কি বলে ভাই বলো তো? ডায়াপেডিসিস। এই পা ঢুকাই দিয়া পরে পুরো বডিটা ঢুকাই দিয়ে এনদে বাইরে হয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে তোমার যদি আস্ক করে যে কিভাবে একটা নিউট্রোফিল অথবা একটা ম্যাক্রোফেজ তোমার ভেসেল ওয়াল থেকে বের হয়, দ্য প্রসেস অফ এক্সিটিং দ্য ভেসেল ওয়াল, ঠিক আছে, কিভাবে বের হয়? কোয়েশ্চেনের অ্যান্সার হলো ডায়াপেডিসিস প্রসেসে বের হয়। তোমাদের কারোর কাছে বই আছে? আমি বইটা একটু পড়ি, দেখো বইটা দাও। নাইস, জীববিজ্ঞান বাংলা বই, গুড। আচ্ছা তারপরে আসো, কি এটা কোথায়? দেখো আমি ডায়াবেটিসিসটা একটু পরে বলি, নইলে তোমার হইলো তোমরা বুঝবা না। দেখো শোনো কি লেখছে, আমি বলি। হ্যাঁ লেখছে, দেখো কি লেখছে, দেখছে আমি পড়ি। হ্যাঁ আচ্ছা দেখো, নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম, মানে হইলো নিউট্রোফিল ইজ কেপাবল অফ অ্যামিবয়েড মুভমেন্ট। দেখো নিউট্রোফিল সংকুচিত হয়ে কৈশিক জালিকার প্রাচীরের কণিকার চেয়ে ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে উপস্থিত হয়। এই প্রক্রিয়াকে কি বলে? ডায়াপেডিসিস বলে। মানে নিউট্রোফিল ক্যান স্কুইজ থ্রু লিটল পোর হেয়ার, মানে এটা একটা কি আছে, ছোট একটা ছিদ্র আছে। এই ছোট যে ছিদ্রটা, এটা লিটল পোরটা ইজ স্মলার দেন ব্লাড কর্পাসলস, মানে ছোট কণিকা মানে এনে রক্তকণিকা, মানে আরবিসির কথা বলছে, বুঝছো? দেখো ভাইয়া এই ছিদ্রটা যদি স্মলার দেন ব্লাড ভেসেল না হয়, তাহলে আরবিসি তো বাইর হইয়া ব্লিডিং হইব, তাই না?
তাহলে এইখানে কি এই দুইটা সেলের মাঝখানে সামান্য ছোট একটা কি আছে, ছিদ্র আছে, এটা ভেরি স্মল, কথা বুঝতে পারছো, ভেরি স্মল, এবং এটা কি স্মলার দেন ব্লাড কর্পাসল বা আরবিসি, ঠিক আছে। তো এই ছিদ্র দিয়েও কি করে, থ্রু দিস পোর নিউট্রোফিল স্কুইজেস অ্যান্ড ইনসার্টস ইটস pseudopod and gets out of the capillary. This process is called diapedesis. কথা বুঝতে পারছো? এই যে দেখো তোমার বইয়ের ভিতরে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখো, এই দেখো, দেখছো এই যে সিউডোপড দিয়া বের হয়ে যাইতেছে টিস্যু স্পেসে, কথা বুঝতে পারছো, দেখছো সিউডোপড দিয়া এখানে বের হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এই ডায়াপেডিসিস জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট না, মুপিয়া রাখো এটা। আচ্ছা, তারপরে আসো, তাহলে এরপরে কি কেমোটেক্সিস পরে ফ্যাগোসাইটোসিস, তাহলে ডায়াপেডিসিস জিনিসটা কে কে করতে পারে এটা জানো। আচ্ছা ভাই, এখন ইওসিনোফিল আমরা পড়বো। দেখো, এ পারসন হ্যাজ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, হোয়াই ডিড দ্য ডক্টর অ্যাডভাইস সিবিসি, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, কথা বুঝতে পারছো, কমপ্লিট ব্লাড কাউন্ট মানে ব্লাডে যেই রক্তকণিকাগুলো আছে ওইগুলো কি বাইর করা, কাউন্ট বাইর করা, কতটুকু আছে, ঠিক আছে। এটা আমার এক কোয়েশ্চেনের অ্যান্সার দাও, যে পেটে ব্যথা হইলো, ডাক্তার কি করলো, তোমার ব্লাড টেস্ট দিল, হ্যাঁ, ঘুষখোর, হ্যাঁ, কি, ঠিক আছে, যে তোমার হইলো খায়, কমিশন খায়, ঠিক আছে। তো পেটে ব্যথা হইলে ভাইয়া ডাক্তার ব্লাড টেস্ট কেন দিবে, পেটে ব্যথা হইলে পেটের টেস্ট দিবে, তাই না। আচ্ছা, তো এটার কারণ কি ভাইয়া, এটা এই কারণে কোশ্চেন করছি যাতে তোমরা মনে থাকে। বলো তো, আচ্ছা আগে ট্রাই করো তারপরে বলো কি হইতে পারে, বলো। সো দেখো, পেটে ব্যথা হওয়ার বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, আমি যদি এখানে একটু ভালো হইতো যদি শিশু লিখতাম তাহলে একটু ভালো হইতো, বা পেডিয়াট্রিক গ্রুপের লিখতাম, তাহলে শোনো, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট মানে চিলড্রেনদের অ্যাবডোমিনাল ডিসকমফোর্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো ওয়ার্ম ইনফেস্টেশন। ওয়ার্ম মানে বুঝছো, কৃমি, পেটের ভিতরে কী হওয়া বলো তো, কৃমি হওয়া, ওয়ার্ম ইনফেস্টেশনটা হলো কৃমি। আর মনে রাখবা, ওয়ার্ম কিন্তু অনেক বড় থাকে ভাইয়া, ওয়ার্ম কি, কৃমি কি একটু সাইজে অনেক বড় থাকে না। আচ্ছা, কৃমি যেহেতু সাইজে অনেক বড় থাকে, তুমি কি এটারে ফ্যাগোসাইটোসিস করতে পারবা, মানে ম্যাক্রোফেজ তো এটারে ফ্যাগোসাইটোসিস করতে পারবে না। সো কৃমি কিভাবে মরে এটা আমি তোমারে দেখাই। কৃমিরে হইলো ইওসিনোফিল নামের একটা সেল আছে, তোমরা চিনো, ওর মধ্যে অ্যাসিডিক গ্র্যানিউল আছে, তাই না। তো ইওসিনোফিল হইলো এই কৃমিরে চারদিক থেকে এভাবে ঘিরে ফেলে, ওকে, ঘিরে ফেলার পর ওর যে অ্যাসিডিক গ্র্যানিউলগুলো আছে এগুলো রিলিজ করে দেয়, রিলিজ করলে কি তোমার এটা কি হয়ে যায় বলো তো, মারা যায়। আমার কি কথা বুঝতে পারছো, যেটা তুমি ফ্যাগোসাইটোসিস করতে পারবা না অ্যাসিডিকা। তার মানে ইওসিনোফিল কাকে ডিস্ট্রয় করে, প্যারাসাইট বা ওয়ার্মকে ডিস্ট্রয় করে। ইওসিনোফিলের কাজ হলো প্যারাসাইট বা ওয়ার্মকে ডিস্ট্রয় করা। তাহলে তোমার বডিতে যদি ওয়ার্ম তৈরি হয়, তাহলে তোমার ব্লাডে কিসের লেভেল বাড়বে। দেখো, তোমার বডিতে কৃমি আছে, তাহলে কৃমি থাকার কারণে তোমার বডি চাবে এই কৃমিগুলারে কি করতে, ডিস্ট্রয় করতে। তাই তোমার বডি কি করবে, ইওসিনোফিল বেশি প্রডিউস করবে, যাতে তুমি ওটাকে কি করতে পারো, ডিস্ট্রয় করতে পারো। তখন তোমার ব্লাডে ইওসিনোফিলের লেভেল কি হবে, বাড়বে। এই আমার কথা বুঝতে পারছো। আর রক্তে ইওসিনোফিলের লেভেল বাড়লে তোমার ডক্টর সাসপেক্ট করতে পারে যে ওর কি হয়েছে বলো তো, ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে। আমার কি কথা বুঝতে পারছো। ইওসিনোফিল কি সবসময় বাড়ে, অ্যান্সার হলো না। কখন বাড়ে, কৃমি হইলে, কথা বুঝতে পারছো। যদি কৃমি হয়, কৃমিরে ইওসিনোফিল মারতে পারে, তাই তোমার বডি ইওসিনোফিল বেশি প্রডিউস করে কৃমি হইলে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইওসিনোফিল বাড়লে তখন তুমি বুঝবা এটা প্যারাসাইটিক বা ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার হলো ভাইয়া, অ্যালার্জি হইলে ইওসিনোফিল বাড়তে পারে। আমি তোমাদের একটা কাহিনী বলি, শোনো। ধরো তোমার সর্দি হয়েছে, ওরও সর্দি হয়েছে, সার্জিনেরও সর্দি হয়েছে, আর মৌপিয়ারও সর্দি হয়েছে, হ্যাঁ। এখন ভাইয়া মৌপিয়ার ব্লাডে দেখা গেল, মৌপিয়ার ব্লাডে হইলো সব ঠিক আছে, কিন্তু নিউট্রোফিল বেশি আছে, ওর ব্লাডে নিউট্রোফিল বেশি আছে মৌপিয়া। আর হইলো তোমার কি, সাজনিনের ব্লাডে হইলো কি আছে তোমার, ইওসিনোফিল বেশি আছে, ইওসিনোফিল বেশি আছে। এখন আমারে বলো, মানে দুইজনেরই একই সিমটম, সব কিছু একই, সর্দি কাশি হ্যান ত্যান, ঠিক আছে, সব কিছু একই। তো দুইজনের ব্লাডে, একজনের ব্লাডে নিউট্রোফিল বেশি, আরেকজনের ব্লাডে কি বেশি ভাইয়া, ইওসিনোফিল বেশি। তো দুইটার মধ্যে পার্থক্য কি জানো, দুইটার মধ্যে পার্থক্য হইলো ওর যেহেতু নিউট্রোফিল বেশি, নিউট্রোফিল হইলো ব্যাকটেরিয়া ইনফেকশন হইলে কি বাড়ে। তার মানে তোমার মৌপিয়ার যে ইনফেকশনটা হয়েছে এটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, কথা বুঝতে পারছো। আর সাজনিনের কোনো ইনফেকশনই হয় নাই, ওর এটা কি হয়েছে জানো, অ্যালার্জি হয়েছে। ওর কি হয়েছে ভাইয়া বলো তো, অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি কিন্তু কোনো ইনফেকশন না, বুঝতে পারছো। অ্যালার্জি হলো তোমার কোনো পার্টিকেলের প্রতি এক্সাজারেটেড ইমিউন রেসপন্স।
কথা বুঝতে পারছো? মানে তোমার লাগবে অল্প একটু, তোমার বডি একদম বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, বুঝতে পারছো? হাইপার সেন্সিটিভ যেটারে বলে, বুঝতে পারছো? তো দেখো সাজনিনের হলো ইওসিনোফিল হয়েছে, ইওসিনোফিল বাড়ছে, তার মানে ওর হলো কিসের কারণে বাড়ছে ভাই বলো তো? অ্যালার্জি। মনে রাখবা অ্যালার্জিতে কি হয়, ইওসিনোফিল বাড়ে, ঠিক আছে? আর অন্য তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু ব্লাড কাউন্ট বুঝা মানে কোনটা বাড়ছে কোনটা কমছে এটা বুঝা ডিজিজ কজ বাইর করতে পারি, কথা কি বুঝতে পারছো? তো এই হলো কাহিনী। তাহলে বলো ইওসিনোফিলের কাজ কি? তোমার হলো কি প্যারাসাইটিক ওয়ার্ম ইনফেস্টেশন করা, অ্যালার্জি, আর হলো আরেকটা আছে এই যে এটা জানি না, এটা হলো এটার কজ আমি জানি না, এটা ক্যান লেখছে বইয়ের ভিতরে। প্লিহা মানে স্প্লিন অ্যান্ড নার্ভাস সিস্টেমের হলো ডিজিজে ইওসিনোফিল বাড়ে। স্প্লিন কি জিনিস চিনো? স্প্লিন হইলো বডির এই সাইডে, কয়েকদিন আগে আমি একটা স্প্লিন বাইর করছিলাম, বিশাল বড় স্প্লিন, বুঝতে পারছো? স্প্লিন হইলো বডির এই সাইডে হলো একটা থাকে, একটা অর্গান থাকে, বুঝছো? এই অর্গানটারে কি বলে জানো? স্প্লিন বলে, ঠিক আছে? এটা এত বড় স্প্লিন বাইর করছিলাম, ঠিক আছে? তারপরে আসো, তারপরে হইলো তোমার নার্ভাস সিস্টেম। আচ্ছা, নার্ভাস সিস্টেমের ডিজিজ, তাহলে স্প্লিন আর নার্ভাস সিস্টেম, এই সাইডে একটা অর্গান থেকে ওটা স্প্লিন বলে। স্প্লিন কি করে জানো? স্প্লিন ইমিউনিটিতে হেল্প করে। আর হলো স্প্লিন ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ আরবিসি অ্যান্ড প্লাটিলেট। প্লাটিলেট আর আরবিসি কোথায় মারা যায় ভাইয়া বলো তো? স্প্লিনে মারা যায়, ঠিক আছে? আচ্ছা, স্প্লিন বড় হইলে কি সমস্যা? স্প্লিন যদি বড় হয় তাহলে প্রবলেম কি? ধরো তোমার স্প্লিন বড় হয়েছে, বড় হয়ে পেটটা একটু ফুলছে, তাতে কি তোমার প্রবলেম? তুমি কি মরে যাইতেছো? মরে যাইতেছো না। তাহলে স্প্লিন বড় হওয়া ইজ নট দ্য প্রবলেম, কিন্তু তবুও আমরা স্প্লিন বড় হইলে স্প্লিনেক্টমি ক্যান করি। স্প্লিনেক্টমি মানে স্প্লিন কাইটা আমরা কি করি? ফেলে দেই। এটা ক্যান করি বলো তো? এটার কারণ হলো স্প্লিন যখন বড় হয়, আমি কি বলছি, আরবিসি আর হলো তোমার প্ল্যাটিলেট এটা কই মারা যায়? স্প্লিনে মারা যায়। স্প্লিন যখন বড় হয়, সাইজ যখন বড় হয়, তখন এটা বেশি ব্লাড ধারণ করে। বেশি ব্লাড ধারণ করলে আরবিসি আর প্ল্যাটিলেট কি হয়? বেশি মরে। তখন দেখবা তোমার বডিতে আরবিসির পরিমাণ হইলো একদম মাত্রাতিরিক্ত হইলো কমে যায়, প্লাটিলেটের পরিমাণও কি কমে যায়। তখন তোমার বডি থেকে ব্লিডিং হয়। প্লাটিলেট কি রক্ত জমাট বাঁধতে হেল্প করে, তখন রক্ত জমাট না বাঁধলে কি হয় বলো তো? ব্লিডিং হবে। আর আরবিসি কমে গেলে কি তুমি বৈশা বৈশা শ্বাসকষ্ট হইব তোমার, কথা বুঝতে পারছো? কারণ কি আরবিসি কম মানে কি বডি ব্লাডে কি কম? অক্সিজেন কম। অক্সিজেন কম হলে তোমার বসে বসে কী হবে? শ্বাসকষ্ট হবে। এই কারণে স্প্লিন ফালায় দিই আমরা, বুঝতে পারছো? এরপরে আসো, তারপরে আসো বেজোফিল। বেজোফিল কী জিনিস আমি একটু দেখো। বেজোফিলের উপরে একটা রিসেপ্টর থাকে, এটা আইজি রিসেপ্টর বলে, এটা লাগবে না। দেখো বেজোফিলের কাহিনী আমি তোমারে বলি। দেখো বেজোফিল এটা কি ভাইয়া? সেম সেটিং, ওই যে ক্যাপিলারি টিস্যু সেল, ঠিক আছে? সেম সেটিং। দেখো বেজোফিল যখন ব্লাড ভেসেলের ভিতরে থাকে তখন এটারে বেজোফিল বলে। যখন এটা কোনোভাবে ওই যে ডায়াবেটিসের মতো কোনোভাবে এটা ব্লাড ভেসেল থেকে বাইরে টিস্যু স্পেসে অবস্থান করে, তখন এটারে কি বলে? মাস্ট সেল। তার মানে মাস্ট সেল আর বেজোফিল ইজ বেসিকলি সেম জিনিস। মাস্ট সেল আর বেজোফিল কি জিনিস? সেম জিনিস। জাস্ট ভিতরে থাকলে এটারে কি বলে? বেজোফিল। আর রক্ত থেকে বাইরে হয়ে গেলে এটারে কি বলে? মাস্ট সেল। তাহলে আমার বলো তো, বেজোফিল দুইটা কেমিক্যাল ক্ষরণ করে, হেপারিন আর হইলো হিস্টামিন। কি ভাই বলো তো? হেপারিন আর হিস্টামিন, ঠিক আছে? তাহলে ভাই মাস্ট সেল কি ক্ষরণ করবে আমারে বলো তো? বেজোফিল যদি হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, তাহলে মাস্ট সেল কি রিলিজ করবে? হেপারিন আর হিস্টামিন। কারণ বেজোফিল আর মাস্ট সেল কি জিনিস? সেম জিনিস। এটা এইখানে ছিল, এইখান থেকে এইখানে আসছে, তাতে কি এর ভিতরের কন্টেন্ট কি চেঞ্জ হয়ে গেছে? না। তাহলে এটাও হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, এটাও কি হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন কি জিনিস জানো? হোয়াট ইজ হেপারিন? হ্যাঁ, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। হেপারিন হলো অ্যান্টি কোয়াগুলেন্ট। কি মনে রাখবা ভাইয়া ওয়ার্ডটা? অ্যান্টি কোয়াগুলেন্ট। কোয়াগুলেশন মানে কি? রক্ত জমাট বাঁধা। অ্যান্টি কোয়াগুলেন্ট মানে কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। দেখো বেসোফিল হেপারিন রিলিজ করে, হেপারিন রিলিজ করার পর হেপারিনগুলো এখানে বসে যায়, মানে রক্তনালীর মধ্যে এখানে বসে যায়। যদি বসে যায় তাহলে এই হেপারিনগুলো কি করে? রক্তের মধ্যে যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে বা তোমার যেসব কেমিক্যাল হইলো ক্লটিং ঘটায়, মানে ব্লাড ক্লটিং ঘটায়, ওইগুলারে কি করতে থাকে বলে? ইনঅ্যাক্টিভেট করতে থাকে, যেন ব্লাড ফ্লো অবস্থায় রক্ত জমাট না বাঁধে। এই রক্ত কি ব্লাড ভেসেলের মধ্যে কখনো জমাট বাঁধে? বাঁধে না। কেন বাঁধে না? কারণ ব্লাড ভেসেলের গায়ে কি থাকে? হেপারিন থাকে। ও হইলো কি করে? ক্লটিং ফ্যাক্টর বা হইলো তোমার যেই কেমিক্যালগুলো ক্লটিং ঘটায় ওগুলোর কি করতে থাকে? ভাঙতে থাকে, বুঝতে পারছো? এই কারণে ব্লাড ভেসেলের ভিতরে রক্ত কখনো কি করে না? জমাট বাঁধে না। কিন্তু তুমি যদি ভাইয়া রক্ত যদি ব্লাড ভেসেল থেকে বের হয়ে যায়, সাথে সাথে রক্ত কি হয়ে যায় বলো তো? জমাট বেঁধে যায়, কথা বুঝতে পারছো? ইভেন ভাইয়া তুমি যদি ধরো তোমার ইনজেকশন দিয়া তোমার রক্ত টানলো, টানার পরে এই ইনজেকশনটা রাইখা দিল, কিছুক্ষণ পরে দেখবা ইনজেকশনের মধ্যে রক্ত কি হয়ে গেছে বলো তো? জমাট বাইরে গেছে। কারণ কি? ইনজেকশনের
সারফেসে কি এই হেপারিন আছে? অ্যান্সার হলো নাই। তাহলে রক্তের কাজ হলো জমাট বাঁধা, কিন্তু হেপারিন কি করে? ব্লাডে কি করতে দেয় না? কোয়াগুলেট হইতে দেয় না যখন এটা ব্লাড ভেসেল দিয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? তোমাদের ফ্যামিলিতে কারো ডায়ালাইসিস হয়েছে? ডায়ালাইসিস মানে কি জানো? তোমার ব্লাডগুলো বের করে ওটা পিউরিফাই করে আবার কি করে? ভিতরে ঢুকায়। একবারে সব ব্লাড বের করে না, বের করে ঢুকাইতে থাকে, বের করে ঢুকাইতে থাকে। কথা বুঝতে পারছো? একটা মেশিন আছে ডায়ালাইসিস মেশিন। কিডনি নষ্ট হইলে ডায়ালাইসিস করতে হয়, বুঝতে পারছো? এখন যখন তাহলে ডায়ালাইসিস মেশিনে কি অ্যাড করা থাকে জানো? বিভিন্ন জিনিস অ্যাড করা থাকে। দেখবা ডায়ালাইসিস মেশিনের মানে যে কম্পোজিশন আছে, কম্পোজিশন তোমরা পড়ার সময় দেখবা ডায়ালাইসিস মেশিনে হেপারিন অ্যাড করা থাকে। মানে ডায়ালাইসিস মেশিনের মধ্যে কি অ্যাড করা থাকে? হেপারিন। কারণ কি? তুমি রক্ত নইলে বাইর করলে ওই ডায়ালাইসিস মেশিনের মধ্যে কি হয়ে যাবে? জমাট বেঁধে যাবে। কথা বুঝতে পারছো? এটার ভিতরে ঢুকবে না। এই বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, আর হিস্টামিনের কাজ কি ভাই? হিস্টামিনের কাজ হলো ইনফ্লামেশনে হেল্প করা। এটা আমরা চ্যাপ্টার 10-এ পড়বো। ইনফ্লামেশনে হেল্প করা, আপাতত জাস্ট মুখস্থ করো। হিস্টামিনের কাজ হলো ইনফ্লামেশনে হেল্প করা। মাস্ট সেলও সেম কাজ করে। যাই হোক, এরপরে আসো মনোসাইট। ভাইয়া একটা জিনিস দেখো তো, বেজোফিল যখন ব্লাড ভেসেলের মধ্যে থাকে ওটাকে কি বলে? বেজোফিল। আর যখন ব্লাড ভেসেল থেকে বের হয়ে যায় এটাকে কি বলে? মাস্ট সেল। তেমনই ভাইয়া মনোসাইট যখন ব্লাড ভেসেলের ভিতরে থাকে তখন এটাকে মনোসাইটই বলে। মনোসাইট যখন ব্লাড ভেসেলের ভিতরে থাকে তখন এটাকে কি বলে? মনোসাইট। কিন্তু সেম মনোসাইটটা যখন ব্লাড ভেসেল থেকে বের হয়ে যায় এবং এটার সাইজ একটু বড় হয়ে যায়, সিউডোপড গ্রো করে, ওটাকে কি বলে ভাইয়া বলো তো? ম্যাক্রোফেজ। তাহলে মডিফাইড ফর্ম অফ মনোসাইটকে কি বলে? ম্যাক্রোফেজ। বেসিক্যালি মনোসাইট আর ম্যাক্রোফেজ ইজ সেম সেল। মনোসাইট হলো ব্লাড ভেসেলের মধ্যে থাকলে বলে, আর ব্লাড ভেসেল থেকে বের হইলে ওটাকে কি বলে? ম্যাক্রোফেজ। জাস্ট লাইক বেজোফিল অ্যান্ড মাস্ট সেল। কথা বুঝতে পারছো? মনোসাইটের কাজ কি তুমি জানো? ফ্যাগোসাইটোসিস করা, ঠিক আছে? বাই দ্য ওয়ে, মনোসাইটের যে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা দেখতে কার মতো ভাইয়া বলো তো? কিডনি শেপ না? কিডনি শেপ। বেজোফিলের নিউক্লিয়াসও কি ছিল? কিডনি শেপ ছিল। তাহলে মনোসাইটের নিউক্লিয়াসও কিডনি শেপ, বেজোফিলের নিউক্লিয়াসও কিডনি শেপ। তাহলে মনোসাইট আর বেজোফিলের আলাদা কেমনে করবা? গ্র্যানিউল থাকে। গুড, গ্র্যানিউল থাকে আর গ্র্যানিউল কি থাকে না। কথা বুঝতে পারছো? দুইটাই কিডনি শেপ, কিন্তু এটা একটার মধ্যে হলো কি ওই যে ব্লু গ্র্যানিউল থাকে, আর একটার মধ্যে ব্লু গ্র্যানিউল কি থাকে না। কথা কি বুঝতে পারছো? দুইটি কিন্তু কিডনি শেপ বা হর্স শেপ, ঠিক আছে? এটা যখন বের হয়ে যায়, বের হয়ে বড় হয়ে যায়, এটাকে কি বলে? ম্যাক্রোফেজ। এটা কি টিস্যু স্পেসে আসলে কি বলে? এটারে ম্যাক্রোফেজ বলে। টিস্যু স্পেস মানে কি? যে কোনো টিস্যু স্পেস। এটা হইতে পারে লিভারের টিস্যুতে ঢুকতে পারে, বুঝতে পারছো? রক্ত থেকে বেরোয় লিভারে জমা থেকে লিভার এসে সার্ভেলেন্স করে, মানে ঘুরতে থাকে। এগুলো এইভাবে ঘুরতে থাকে, বুঝছো? মানে দেখতে থাকে জীবাণু আছে কিনা। হ্যাঁ, তো লিভারের টিস্যুতে ঢুকে সার্ভেলেন্স করতে পারে, স্প্লিনের টিস্যুতে ঢুকে সার্ভেলেন্স করতে পারে, নার্ভাস সিস্টেমে ঢুকে সার্ভেলেন্স করতে পারে। কথা কি বুঝতে পারছো? তো বিভিন্ন টিস্যুতে কি থাকে বলতো? ম্যাক্রোফেজ থাকে। এবং বিভিন্ন টিস্যুতে এই ম্যাক্রোফেজের বিভিন্ন নাম দেওয়া হয়। কথা বুঝতে পারছো? বিভিন্ন কি দেওয়া হয়? নাম দেওয়া হয়, যাতে তুমি চিনতে পারো যে এটা কোন টিস্যুর ম্যাক্রোফেজ। আমার কি কথা বুঝতে পারছো? এই নামগুলো তোমার একটু মুখস্থ করতে হবে। দেখো, যেমন ফুসফুসে যেই ম্যাক্রোফেজটা থাকে এটাকে বলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি বলে ভাইয়া? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই তুমি জানো না ফুসফুসে কি থাকে ভাইয়া বলো তো? অ্যালভিওলাস থেকে। লেখা লাগবে না ভাই, আচ্ছা লিখতে চাইলে লেখো অ্যালভিওলার ম্যাক্রোফেজ। লিভারে যেই ম্যাক্রোফেজটা থাকে এটা তোমাদের পারতে হবে ভাইয়া, বলো তো একটু লিভারে কোন ম্যাক্রোফেজটা থাকে? হ্যাঁ, হেপাটিক ম্যাক্রোফেজ বললা? আচ্ছা ঠিক আছে, খারাপ বলো নাই, কিন্তু তোমরা তো এটা পড়ছো। লিভারে যে ম্যাক্রোফেজটা থাকে ওটার নাম কাফফার সেল। পড়ছো কাফফার সেলের নাম? কাফফার সেল। কথা বুঝতে পারছো? লিভারে যে ম্যাক্রোফেজ, কাফফার সেল কি লিভারের ওই আরবিসি রে খায়া ফেলে না? এটা পড়ছিলা? বলো লিভারের ম্যাক্রোফেজটার নাম কি ভাই বলো তো? কাফফার সেল। স্পিনের ম্যাক্রোফেজ তোমরা পড়ো নাই? স্পিনের ম্যাক্রোফেজের নাম ল্যাঙ্গারহ্যান্স সেল। এটা বইয়ের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো ছড়ায় ছিটায় আছে, বুঝতে পারছো? তোমার এই আজমল স্যারের বইয়েরই, বুঝছো? যেমন স্কিন যখন পড়বা ইমিউনিটিতে তখন পাইবা, তো আমি এক জায়গায় করে দিছি, ঠিক আছে? ল্যাঙ্গারহ্যান্স সেল লেখা রাখো, নোটস নিয়ে রাখো। বোনসে যে ম্যাক্রোফেজটা থাকে ওটাকে বলে অস্টিওক্লাস্ট। ব্রেইনে যে ম্যাক্রোফেজটা থাকে এটাকে বলে মাইক্রোগ্লিয়া। লিম্ফ নোড যেটা ম্যাক্রোফেজ থাকে ওটাকে বলে ডেনড্রাইটিক সেল। বিভিন্ন জায়গায় আছে। স্প্লিনে যে ম্যাক্রোফেজ থাকে ওটাকে বলে লিটোরাল সেল। আরেকটা আছে কানেকটিভ টিস্যুতে যেই ম্যাক্রোফেজ থাকে ওটাকে কি বলে? কানেকটিভ টিস্যুতে যে ম্যাক্রোফেজ থাকে ওইটাকে বলে হিস্টিওসাইট। ওকে, দেখো শেষ, দেখছো? ডান। এটা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এগুলো বইয়ের জায়গায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। হ্যাঁ, ওকে, এগুলো কিন্তু কোশ্চেন করবো কিন্তু। আচ্ছা, তারপরে আসো।
তারপর আসো লিম্ফোসাইট। ভাইয়া লিম্ফোসাইট কোথায় থাকে বেশি ভাইয়া? লিম্ফে থাকে। লিম্ফ কি চিনো না তোমরা? আমাদের ব্লাডের পাশাপাশি আরেকটা জিনিস, আরেকটা ফ্লুইড সার্কুলেট করে, ওটাকে কি বলে? লিম্ফ। তোমাদের কখনো শরীর টরির কাটছে, কাটার পর দেখবা একটু মানে ব্লাডের পাশাপাশি সাদা সাদা একটা ফ্লুইড বেরোয়, বুঝতে পারছো? ওই সাদা ফ্লুইডটাকে কি বলে বলো তো? লিম্ফ বলে। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, তাহলে এই লিম্ফোসাইট দুইটা টাইপের আছে, তিনটা টাইপের অ্যাকচুয়ালি। একটা হলো টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট, আর একটা হলো ন্যাচারাল কিলার সেল। এটা নিয়ে আমরা ইমিউনিটি চ্যাপ্টার 10-এ পড়বো। কিন্তু এইবার আমরা টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের কাহিনী বলে দিই। হ্যাঁ, টি লিম্ফোসাইটের টি মানে কি জানো? টি দিয়া থাইমাস কথাটা বুঝাইছে। থাইমাস গ্ল্যান্ডের কথা বুঝাইছে। আমাদের এই যে বুকের উপর একটা গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, স্টারনামের নিচে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটারে কি বলে ভাই বলো তো? থাইমাস গ্ল্যান্ড বলে। এটা কি জানো তোমরা? থাইমাস গ্ল্যান্ড বলে। এই কি বলে? টি কি? টি দিয়ে কি হলো? এটিসিজি। টি দিয়ে জানি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। থায়ামিন কোন গ্ল্যান্ড থেকে পাওয়া গেছিল প্রথম? থাইমাস গ্ল্যান্ড থেকে পাওয়া গেছিল, বুঝতে পারছো? থাইমাস গ্ল্যান্ড। ওকে, আচ্ছা এখানে বুকের এখানে একটা গ্ল্যান্ড থাকে, এটা কি বলে? থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, আর বি দিয়া কি মনে রাখবা ভাইয়া? বি দিয়া মনে রাখবা বোন ম্যারো। বি দিয়া মনে রাখবা কি ভাইয়া বলো তো? বোন ম্যারো। এখন শুনো, এটার নাম টি লিম্ফোসাইট কেন হয়েছে? কারণ এটা থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিউরড হয়েছে, অর্থাৎ থাইমাস গ্ল্যান্ডে এটা স্ট্রেনিং হয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, যে লিম্ফোসাইটগুলো আছে এগুলো কি করে আমি তোমারে বুঝাই আগে। হ্যাঁ লেখো। লিম্ফোসাইটগুলো যে আছে এগুলা কি করে আমি তোমার আগে বুঝাই। হ্যাঁ, লিম্ফোসাইটগুলো হলো ভাইয়া স্পেসিফিক ইমিউনিটি দেয়। স্পেসিফিক ইমিউনিটি মানে বুঝছো? ধরো তুমি একবার করোনা, তোমার একবার চিকেন পক্স হয়েছে, তোমার জীবনে আর চিকেন পক্স হবে না। কেন? কারণ কি? চিকেন পক্স হওয়ার পরে তোমার বডিতে একটা অ্যান্টিবডি গ্রো করে, এই অ্যান্টিবডিটা তোমার বডিতে সারা জীবন থাকে, এবং এই সারা জীবন, এটা তোমার সারা জীবন থাকার কারণে তোমার নেক্সট টাইম চিকেন পক্সের ভাইরাস তোমার কিছুই করতে পারে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে ভাইয়া এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট অ্যাকচুয়ালি অ্যান্টিবডিগুলো প্রডিউস করে। কথা বুঝতে পারছো? এগুলো হলো ভাইরাস আর ব্যাকটেরিয়া চিনতে পারে মানে কি জানো? ও আমারে আগে অ্যাটাক করছে, তাইলে এইবার আমি ওরা অ্যাটাক করতে দিব না, মানে ও মলিকিউলসগুলোরে কি করতে পারে বলো তো? চিনতে পারে। ম্যাক্রোফেজ আর ওরা যারা আছে ওরা হলো কি ইন জেনারেলাইজ চোখ বুঝে কি করে বলো তো? খায়া ফেলে, যাই আছে খায়া ফেলে, বুঝতে পারছো? সে আগে অ্যাটাক করছে না করছে ওইগুলো দেখে না, সেল ড্যামেজ করার পরে খায়। আর ওরা কি সেল ড্যামেজ করার আগেই ওরা কি করতে পারে? চিনতে পারে, যদিও তোমার আগে অ্যাটাক করে থাকে। যেমন করোনা ভাইরাস তোমার আগে অ্যাটাক করছে, সেল ড্যামেজ করার পরে টরে অ্যান্টিবডি গ্রো করছে। নেক্সট টাইম তোমার করোনা ভাইরাস অ্যাটাক করলে একটা সেলও ড্যামেজ নাও করতে পারে। কেন? কারণ করোনা ভাইরাস অ্যাটাক করলে তোমার ব্লাডে এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের ওই করোনা ভাইরাসের এগেনস্টে কি আছে? মেমোরি আছে যে ও খারাপ, তাই ওরে ঢুকার সাথে সাথেই ওরে কি করে ফেলবে বলো তো? মেরে ফেলবে। আমার কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, অন্য ভ্যারিয়েন্ট হলে পারে না, যদি সেম ভ্যারিয়েন্ট হয় তাহলে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এগুলো কি করে বুঝতে পারছো? এগুলো চিনা স্পেসিফিক ইমিউনিটি। এখন কাউরে যদি তোমার চিনতে হয় ভাইয়া, তাহলে তোমার কি একটা ট্রেনিং লাগবে না? যে দেখো ও আমার অ্যালাই আর ও আমার এনিমি, তাই না? তাহলে টি লিম্ফোসাইটের একটা ট্রেনিং হয়, এটা থাইমাস গ্ল্যান্ডে হয়। কথা বুঝতে পারছো? কি ট্রেনিং হয়? থাইমাস গ্ল্যান্ডে আমাদের বডির যত টিস্যু আছে সব টিস্যুর একটা স্যাম্পল আছে। কথা বুঝতে পারছো? সব টিস্যুর স্যাম্পল মানে আমাদের বডিতে অ্যান্টিজেনগুলো আছে, মানে যত মলিকিউলস আছে এই মলিকিউলসগুলোর কি আছে ভাইয়া? স্যাম্পল আছে। তো এই স্যাম্পল দিয়া থাইমাস গ্ল্যান্ডে টি লিম্ফোসাইট দেখে, আর থাইমাস গ্ল্যান্ড এটারে ট্রেন করে যে দেখ এটা আমার বডির স্যাম্পল। সো এটারে কি অ্যাটাক করা যাবে? যাবে না, কারণ নিজের বডির কোষকে নিজেকে অ্যাটাক করা কি যায় না। সো ওরে দেখায়, চিনায় যে এটা আমার বডির স্যাম্পল। তাহলে আমার বডির স্যাম্পল চিনলে এই স্যাম্পলের বাইরে যা আছে সব কি ভাইয়া বলো তো? বাইরের। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে ওর একটা ট্রেনিং হয় যে দেখ দিস ইজ মাই অ্যালাই অ্যান্ড দিস ইজ মাই এনিমি। এই ট্রেনিংটার বলে ম্যাচুরেশন। তো টি লিম্ফোসাইট কোথায় ম্যাচিউর হয় ভাই বলো তো? এই কারণে এটার নাম টি হয়েছে। এটার নাম টি কেন হয়েছে? কারণ এটা থাইমাস গ্ল্যান্ডে কি হয়? ম্যাচিউর হয়। কিন্তু এটা তৈরি কোথায় হয়? প্রোডাকশন, সব সেলের প্রোডাকশন হবে বোন ম্যারোতে। তাহলে বর্ন ইন বোন ম্যারো, ব্রট আপ ইন থাইমাস গ্ল্যান্ড। আমার কি কথা বুঝতে পারছো? সব সেল ওর মানে কোথায় জন্ম হয়েছে? ওর টি লিম্ফোসাইট তৈরি কোথায় হয়েছে? বোন ম্যারোতে। বোন ম্যারোতে তৈরি হওয়ার পর ও কি নেইভ থাকে, মানে ইমম্যাচুর থাকে না ম্যাচুর থাকে? ইমম্যাচুর থাকে, মানে ও জানে না কারে মারতে হবে নাকি, তাহলে ওর কি পাঠাইতে হবে? স্কুলে পাঠাইতে হবে। এই স্কুলটা কি ভাই? ওর থাইমাস গ্ল্যান্ড। তাহলে বর্ন ইন বোন ম্যারো, ব্রট আপ ইন থাইমাস গ্ল্যান্ড। কথা বুঝতে পারছো? স্কুলিং ওর কই হয়? থাইমাস গ্ল্যান্ডে। আর বি লিম্ফোসাইটের কাহিনী কি ভাইয়া?
বর্ন ইন বোন ম্যারো আর ব্রট আপ ইনও কি বোন ম্যারো, তাই বি দিয়া বোন ম্যারো। কথা বুঝতে পারছো? মানে ও বোন ম্যারোতেই জন্ম হয় আর বোন ম্যারোতেই ওর কি হয় বলো তো, স্কুলিং হয়। ওই স্যাম্পলগুলো বোন ম্যারোতেই পায়। আমি কি বুঝাইতে পারছি? থাইমাস গ্ল্যান্ড থেকে একটা হরমোন বের হয়, হরমোনের নামটা মনে রাখবা, থাইমোসিন হরমোন। এই থাইমোসিন হরমোন হইলো ওরে ম্যাচিওর হইতে হেল্প করে, মানে চিনতে হেল্প করে যে কে আমার নিজের, কে আমার নিজের না। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া বলো তো? তাহলে বি লিম্ফোসাইট কই পাওয়া যায় ভাইয়া, মানে কোথায় ট্রেনিং হয় বলো তো? বোন ম্যারোতে। আর টি লিম্ফোসাইট কই ট্রেনিং হয়? থাইমাসে। টি ফর থাইমাস, বি ফর বোন ম্যারো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে ডান। দেখি ডব্লিউবিসিতে আর কি কিছু আছে কিনা দেখি, তারপর প্লাটিলেট শুরু করবো। আচ্ছা শোনো, এখানে এটা মুখস্থ করবা, শুধু পার্সেন্টেজটা ভাইয়া। দেখো এটা মুখস্থ করবা কোনটা কত পার্সেন্ট থাকে। কেন ভাইয়া? আমি বলছি কোনো নিউমেরিক্যাল তোমার পড়ার দরকার নাই, কোনো নাম্বার তোমার পড়ার কোনো দরকার নাই, কিন্তু ভাইয়া এই নাম্বারটা তোমার পড়তে হবে, কারণ সিবিসি রিপোর্টে এগুলো থাকে। তো তোমার যে কোশ্চেন হবে মেডিকেলের, তো ডাক্তাররা করে, বুঝতে পারছো? তো ওদের তো সিবিসি মুখস্থ থাকে যে কত পার্সেন্ট, তো ওদের যেটা মনে থাকে ওরা ওই থেকে কোশ্চেন করতে পারে। কথা বুঝতে পারছো? সো তোমার এই পার্সেন্টেজগুলো পড়তে হবে, এটা তুমি পড়বা না। কেন ভাইয়া? কারণ দেখো তুমি টোটাল নাম্বার অফ ডব্লিউবিসি জানো 4 থেকে 11,000, গড় করলে কত আছে ভাইয়া? 7,500। তাহলে তুমি 40%-এ 7,500 দিয়ে যদি গুণ করো, তাহলেই তোমার এটা বাইরে যায়। মানে 40%-এ 7,500 দিয়ে গুণ করলে লোয়ার লিমিট বাইরেব, আর 60%-এ 7,500 দিয়ে গুণ করলে কি বেরোবে? আপার লিমিট। তো ওটা তুমি বৈশা বাইর করবা, ঠিক আছে? কিন্তু এই পার্সেন্টেজটা তুমি মুখস্থ করে ফেলবা। ওকে, লিখে ফেলতেছো? আচ্ছা লিখে ফেলো, এটা মুখস্থ করতে হবে, বাকি নিউমেরিক্যাল বাদ। ওকে গাইস, আমি একটু সামনে যাই। দেখো বেজোফিল কিন্তু অনেক কম থাকে, হ্যাঁ। আচ্ছা লাস্ট জিনিস, লিউকোসাইট রিলেটেড বিভিন্ন প্রবলেম। আমি কি বলছি ভাইয়া? রক্তে কোনো জিনিস কম থাকারে কি বলে ভাইয়া বলো তো? পেনিয়া। রক্তে কোনো জিনিস কম থাকারে কি বলে ভাইয়া? পেনিয়া। এটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা বলো তো রক্তে, হ্যাঁ বলো ভাইয়া কি হয়েছে বলো, আমাকে বলো। ও লিখতে পারো নাই? লেখো সমস্যা নাই, লেখো। তোমাদের কোনো স্কাই নামের কেউ বন্ধু আছে? স্কাই, ওশান আছে, স্কাই আছে, সিম্পল আছে, সবই থাকার কথা। ভালো, সুন্দর সুন্দর নাম তোমাদের। এই সামিরা আলম খান, তো এই সামিরা আলম খান, তুমি কি একটা আইডিতেই 2 বোন ক্লাস করতেছো? ও শিট, অস্থির, দ্যাট ওয়াজ নাইস। আচ্ছা তারপরে দেখো, তাহলে ভাইয়া শেষ। এখন শোনো না, কম থাকলে কি বলবো ভাইয়া বলো তো? পেনিয়া। আচ্ছা এখন বেশি থাকলে কি কইবা আমি বলি, শোনো। ধরো তোমার ব্লাডে ওভারঅল সব ডব্লিউবিসি বেশি, তোমার ব্লাডে ওভারঅল সব ডব্লিউবিসি কি ভাই বলো তো? বেশি। এই কন্ডিশনটা কি বলবা? তোমার রক্তে ওভারঅল সব ডব্লিউবিসি বেশি, এই কন্ডিশনটারে তুমি বলবা লিউকোসাইটোসিস। তোমার ওভারঅল ব্লাডে সব ডব্লিউবিসি বেশি, ডব্লিউবিসি নাম্বার ইনক্রিজ হইলে ওটারে কি বলে? লিউকোসাইটোসিস। ওকে আচ্ছা ঠিক আছে। ডব্লিউবিসি নাম্বার যদি ডিক্রিজ হয় ওটারে কি বলে ভাইয়া বলো তো? লিউকোপেনিয়া। গুড, কারণ পেনিয়া মানে কি? কম, লিউকোপেনিয়া। বুঝতে পারছো? আচ্ছা আরেকটা জিনিস বলি, ক্যান্সার কি জানো বলো তো? ক্যান্সার কি? হোয়াট ইজ ক্যান্সার? ওই যে ও বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল ডিভিশন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি ভাই বলো তো? মানে সেল ডিভিশন একটা হওয়ার কথা থাকলে ওই জায়গায় কয়টা হইতেছে? 100টা হইতেছে। কথা বুঝতে পারছো? তাহলে ক্যান্সার কি হয়? অনেক বেশি সেল ডিভিশন হয়। তো এখন ধরো তোমার ক্যান্সারটা যদি বোন মেরোর স্টেম সেলের ক্যান্সার হয়, তাহলে কি হবে বলো তো? স্টেম সেল হাইলি ডিভাইডিং, তার উপর দিয়ে আরও বেশি ডিভাইড করবে। তখন কি হবে বলো তো? তখন ওই স্টেম সেলগুলোর কি ওভারফ্লো হবে। স্টেম সেলগুলোর কি হবে ভাইয়া? ওভারফ্লো হবে। ওভারফ্লো হইলে রক্তে কি স্টেম সেল আসে? না, বোন ম্যারোতে স্টেম সেল থাকে, ওই স্টেম সেলটা একটা কোষে কনভার্ট হয়ে তারপরে কি ব্লাডে রিলিজ হয়। যেমন ধরো একটা স্টেম সেল মোনোব্লাস্ট হয়, মোনোব্লাস্ট থেকে মোনোসাইট হয়, লিম্ফোব্লাস্ট হয়, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট হয়, লিম্ফোসাইট হওয়ার পর সে কি আসে? ব্লাডে আসে। কিন্তু তোমার যদি বোন ম্যারোতে একটা ক্যান্সার থাকে, তাহলে কি হবে জানো? স্টেম সেলের কি হবে ভাইয়া? ওভারফ্লো হবে।
তখন কি হবে, তোমার রক্তের মধ্যে ইম্যাচিউর ডব্লিউবিসি কি দেখতে পাবা। কারণ কি, ওভারফ্লোয়ের কারণে ওই যে ব্লাস্টগুলো যে আছে, ব্লাস্টগুলো পুষ্ট হয়ে কি হয়ে যায়, বের হয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? কিন্তু নর্মালি কি রক্তে ইম্যাচিউর ডব্লিউবিসি বা ব্লাস্ট থাকে না। কিন্তু বোন ম্যারো ক্যান্সারের ক্ষেত্রে তোমার কি হয়, ওই স্টেম সেল ওভারফ্লোর কারণে যে ব্লাস্টগুলো আছে বা স্টেম সেল নিজেরাও আছে, ওরা কি বলতো পুষ্ট হয়ে কি তাড়াতাড়ি রক্তে বের হয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? এবং রক্তে ইম্যাচিউর ডব্লিউবিসির নাম্বার হাই লেভেলের কি হয়, ইনক্রিজ হয়। তো ভাইয়া কোনো ক্যান্সারের কারণে যদি ইম্যাচিউর ডব্লিউবিসি ইনক্রিজ হয়, আমরা জানি ক্যান্সারের কারণে ইনক্রিজ হয়, এই ইম্যাচিউর ডব্লিউবিসি ইনক্রিজ রে তুমি একটা ক্যান্সার বলবা, ওটারে কি বলে বলো তো, লিউকেমিয়া। মিয়া মানে ব্লাডে, বুঝতে পারছো? লিউকেমিয়া একটা ব্লাড ক্যান্সার, কথা বুঝতে পারছো? লিউকেমিয়ার নাম তো শুনছো নাকি? আচ্ছা, এবার শোনো একটা কথা, শোনো তোমাদের এবার বইলা দিই। ধরো কারো ডব্লিউবিসি নাম্বার ঠিক আছে, কিন্তু আইসোলেটেড ভাবে শুধু নিউট্রোফিল বেশি। ডব্লিউবিসি ঠিক আছে কিন্তু কি বেশি, মানে ডব্লিউবিসি তো অনেকগুলা, মনোসাইট, লিম্ফোসাইট এগুলো অনেকগুলা, তো মনোসাইট ঠিক আছে, লিম্ফোসাইট ঠিক আছে, ইওসিনোফিল এগুলো সব ঠিক আছে, কিন্তু আইসোলেটেড ভাবে কিসের নাম্বার বেশি, নিউট্রোফিলের নাম্বার বেশি। ওই কন্ডিশনটা কি বলবা, নিউট্রোফিলিয়া। বুঝতে পারছো? ওই কন্ডিশনটা কি বলবা, নিউট্রোফিলিয়া। অর্থাৎ নিউট্রোফিল যদি বাড়ে, শুধু আইসোলেটেড ভাবে নিউট্রোফিল বাড়ে আর কোনো কিছু বাড়ে নাই, তখন ওইটারে কি বলবা ভাইয়া, নিউট্রোফিলিয়া। আর বলো আমারে বলো নিউট্রোফিল যদি কমে, তখন ওইটারে কি বলবা, এটা তোমরা বলবা আমারে। গুড, নিউট্রোপেনিয়া। তেমনই ভাবে যদি আইসোলেটেড ভাবে, আর এটাই লেখো, আর কি আইসোলেটেড ভাবে ইওসিনোফিল বাড়লে ওটার কি বলবা, ইওসিনো কমলে ইওসিনো, আর বাকিটা তুমি জানো, বেসোফিলিয়া, বেসোপেনিয়া। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। আরেকটা লাস্ট হইল, যদি আইসোলেটেড ভাবে লিম্ফোসাইট বাড়ে, তখন ওইটারে কি বলে জানো? আইসোলেটেড ভাবে অনলি কি বাড়ছে ভাইয়া বলো তো, লিম্ফোসাইট বাড়ছে। ওইটারে কি বলে, দেখো সাইট থাকলে ওইটারে কি হয়, সাইটোসিস হয়। কোনো কিছু শেষে সাইট থাকলে ওটারে সাইটোসিস, তাহলে বাড়লে এটারে কি বলবা, লিম্ফোসাইটোসিস। আর যদি ভাইয়া লিম্ফোসাইট কমে, তখন এটারে কি বলবা, লিম্ফোপেনিয়াও বলতে পারো, অথবা ইভেন তুমি যদি লিম্ফোসাইটোপেনিয়া বলো তাও কি হবে না, ভুল হবে না। কি বলবা, লিম্ফোপেনিয়াও বলতে পারো, নো প্রবলেম। বুঝতে পারছো বিভিন্ন কন্ডিশন কিভাবে এক্সপ্লেইন করে? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডব্লিউবিসি মনে হয় শেষ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা প্লাটিলেট শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।